1004 বঙ্গাব্দ, শ্রাবণ মাসের শুক্লপক্ষের চতুর্থী। সময় আন্দাজ দিনের তৃতীয় প্রহর নাগাদ। ডিঙিটা যখন ঘাট থেকে 30 মতন দূরে, তখন লোকটাকে দেখতে পেল প্রহ্লাদ। সে নিজেকে ঘাটে উঠবার ধাপগুলোর পাশেই গজিয়ে ওঠা নলখাগড়ার ভেতরে লুকিয়ে রেখেছিল। প্রহ্লাদকে ডাঙার দিকে ডিঙি ঘোরাতে দেখে এইবার একটু উঠে দাঁড়ালো। নাম কর্তা, বলি এটাই কি বর্ষে বেহুলার ঘাট? বিনয়ে গদগদ হয়ে কথাটা পারল প্রহ্লাদ। সামনের লোকটা কিন্তু তাকে সাবধানে জরিপ করে নিয়েই তারপর বলল, এটাই সেই ঘাট। কোথায় যাবে তুমি? লোকটার প্রথম কথাতেই প্রহ্লাদ বুঝতে পারল যে এই লোক জাতে হাবড়ি, তবে বহুদিন রোদে পড়েই বোধ হয় তার গায়ের রং দিশি লোকেদের মতোই তামাটে হয়ে পড়েছে। সেই সঙ্গে তার পরনের রাম জামা আর ধুতি তাকে একেবারে আর 5টা দিশি লোকের মতোই করে তুলেছে। নিজের মধ্যে জেগে ওঠা বিস্ময়কে চেপে রেখে প্রহ্লাদ উত্তর দিল, আগে শুনলাম কর্তা, ওই রাজামশাই এখন সরসুনর রাজবাড়িতেই আছেন, ওনার দর্শনেই আসা। কোন রাজা? আগে রাজা প্রতাপাদিত্য। তোমার ডিঙিখানা বাঁধিয়া উপরে উঠিয়া আইসো। ঘাটের খুঁটিতে ডিঙিটা বেঁধে খোলের ভেতরে রাখা চামড়ার ঝোলাটা হাতে নিয়ে উঠে এলো প্রহ্লাদ। ঘাটে উঠতেই সামনের একটা একচালা ঘরের দিকে এগোনোর নির্দেশ দিল সেই বিদেশি। প্রহ্লাদ লোকটার পেছন পেছন সেই ঘরে ঢুকেই বুঝতে পারল যে এটা ঘাট পাড়ানি জমা নেওয়ার দপ্তর। ঘরটার এক কোণে সাধারণ গৃহস্থালির কিছু জিনিস, আর অন্যদিকে একটা বড় সিন্দুক। সিন্দুকের পাশে একটা বেশ বড় ধনুক, এক গোছা বেতের তৈরি তীর আর 2টো তলোয়ার রাখা রয়েছে। এর আগে কোনো বিদেশিকে এই কাজ করতে দেখেনি প্রহ্লাদ। যশোরেশ্বরের ক্ষমতা যে অসীম তা মানতেই হবে। যে দুর্দম হারমাদরা গত 50 বছর ধরে অন্ধ্র, উৎকল, বঙ্গের উপকূল অঞ্চল জুড়ে নিজেদের আধিপত্য জাহির করে এসেছে নারকীয় লুটতরাজ আর হত্যাকাণ্ডের দ্বারা, যাদের উপদ্রবে দিল্লীশ্বর জালালউদ্দিন থেকে আরাকান রাজ মিন জায়গিন অবধি ত্রস্ত, তাদেরই এক জাত ভাইকে কিনা প্রতাপাদিত্য এক সামান্য কর্মচারীর পদে নিয়োগ করেছেন। প্রহ্লাদের চিন্তায় বাদ ছেঁধে সেই হাবড়ি বলে উঠল, তুমি কোথা হইতে আসিলে? আগে হুজুর যে বড় কঠিন প্রশ্ন করে বসলেন, এর উত্তর খুঁজতে কত তর্কালঙ্কার, কত বিদ্যাবাগীশ মাথা খুঁড়ে মরলে, এর জবাব কি আমি জানি হুজুর? প্রহ্লাদের রসিকতার অর্থ বুঝতে না পেরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বিদেশি। সেই তাকানোর মধ্যে এমন কিছু ছিল যে আর কথা বাড়ালো না প্রহ্লাদ। আগে আমি আসছি নবদ্বীপের কাছে মিয়াপুর থেকে। রাজা এত্তেলা পাঠালেন, তাই তার দর্শনে আসা। কি করো তুমি? আগে আমি দেশে বিদেশে শিকার করে বেড়াই, ওটাই নেশা আর পেশাও বটে। ওই করেই যা উপার্জন হয়, গায়ে ক্লেশে দিন চলে যায় একা মানুষের। প্রশ্নকর্তা কত দূর তা বুঝল বোঝা গেল না, বরং একটা লাল শালুতে মোড়া খেরো বার করে তাতে কিছু লিখে নিয়ে সে মুখ তুলে আবার জিজ্ঞেস করল, এই স্থলে আসিবার কারণ? কারণ কিছুই নয় হুজুর, মহারাজা এসেছেন তাই দর্শন করতে আসা খালি। প্রহ্লাদের এই উত্তরে সেই বিদেশি অল্প হেসে উঠল। সেই হাসিতে এমন কিছু ছিল যাতে প্রহ্লাদের মনে হলো যে এই লোকটি যেন আন্দাজ করতে পেরেছে তার আসার কারণ। কথাটা মাথায় আসতেই মনে মনেই হেসে ফেলল সে। মহারাজের আদেশে তার এখানে আসা সে কথা ঠিক, কিন্তু মহারাজ কেন তাকে স্মরণ করেছেন তা দে বা ন জানন্তি। মহারাজ এখন সলসুনার গড়ে আছে। গড় এখান থেকে 2 ক্রোশ হইবে।
রাত হইয়া যাইবে। তুমি কি আজই যাইতে ইচ্ছা রাখো? হুজুর অনুমতি দিলে আমি এখনই যাত্রা করতে পারি। রাত্রি প্রথম প্রহর শেষ হওয়ার আগেই আমি গড়ে পৌঁছে যাব। শুধু যাওয়ার পথটা যদি একটু বলে দেন হুজুর। হাবরি দপ্তরি এরপর আর কথা বাড়ালো না। সে প্রহ্লাদের সাথেই তার কুটিরের বাইরে এসে দাঁড়ালো। উত্তরের জঙ্গলের দিকে দিক নির্দেশ করে এসে বলল, খাল বেয়ে ওদিকে আর কিছুটা এগোইলেই ডান হাতে একটা ছোট খাড়ি পাইবে। সেই খাড়ি দিয়ে অগ্রসর হইতে থাকি। প্রায় 3 ক্রোশ ডিঙি বাইলে সোলসোনার গ্রাম পাইবে তুমি। ডিঙিতে বসে লগি ঠেলে ঘাট যখন ছাড়ছে প্রহ্লাদ, তখনই পেছন থেকে একবার কথা বলে উঠল সেই হাবরি। সাবধানে যাও। আজকাল শুনিতেছি রাজার গড়ে নাকি শয়তান আসিয়া আক্রমণ করিতেছে। হ্যাঁ, এই বলে অট্টহাস্যে ফেটে পড়ল সে। এই প্রথম যেন লোকটার মধ্যে লুকিয়ে থাকা দুর্ধর্ষ হার মাছটা বেরিয়ে এলো প্রহ্লাদের সামনে। প্রহ্লাদ ঘাটের রশি ছেড়ে দেওয়ার পরও সে হেসেই চলল। সেই দিকে ভ্রুক্ষেপ না করে লগি ঠেলাতে মন দিল প্রহ্লাদ। কয়েক মুহূর্তের মধ্যেই দপ্তরির নজর থেকে খালের বাঁকে হারিয়ে গেল তার ডিঙি। রাত্রি প্রথম প্রহর শেষ হওয়ার অনেক আগেই সরসুনো গ্রাম পৌঁছে গেল প্রহ্লাদ। মহারাজ প্রতাপাদিত্যের সরসুনো বেহুলা ঘাটের এই গড় খুব বেশি পুরনো নয়। কাছাকাছি জনপদ কালীক্ষেত্র। এইখান থেকে মাত্র কয়েক ক্রোশ হলেও মাঝখান দিয়ে গঙ্গা প্রবাহিত। তার উপর রয়েছে এইসব অঞ্চলের ঘন বন এবং বাঘের উৎপাত। এইসব কারণেই মহারাজের অধিগৃহীত এই সীমান্ত অঞ্চলে জনবসতি এখনো সেইভাবে বেড়ে ওঠেনি। গ্রামটি খুবই ছোট। খুব বেশি হলে 20 ঘর লোকের বাস এখানে। এরা বেশিরভাগই জঙ্গল পরিষ্কার করে, ধানি জমি তৈরির কাজে নিযুক্ত। আজ থেকে বহু বছর আগে এই অঞ্চলে একবার এসেছিল প্রহ্লাদ। এই গ্রাম তখন তৈরি হওয়া সবে শুরু হয়েছে। কিন্তু সেই নতুন গড়ে ওঠা জনবসতিতেও যে প্রাণের স্পন্দন সেবার দেখতে পেয়েছিল প্রহ্লাদ, আজ গ্রামের ঘাটে ডিঙি বাঁচতে বাঁচতে তার ছিটে ফোঁটাও দেখতে না পেয়ে সে খুবই অবাক হলো। যত প্রত্যন্ত অঞ্চলের বসতিই হোক না কেন, এখন তো এমন কিছু গভীর রাত্রি নয় যে গ্রামের বটতলায় ব্রাহ্মণেরা বসে কূটতর্ক করবেন না, বা এমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়াও তো নয় যে গ্রামের পথঘাট দিয়ে বাচ্চারা দৌড়দৌড়ি করবে না। কিন্তু এই জনপদটা যেন এখনই দুয়ারে আগল টেনে ঘুমের দেশে ডুব দিয়েছে। সব থেকে আশ্চর্য হলো যে এই ঘাট পাড়ানি জমা নেওয়ার জন্য কোনো লোক তার চোখে পড়ল না, না চোখে পড়ল কোনো পাহারাদার ঢালি। এই অঞ্চলে শেষ যখন এসেছিল প্রহ্লাদ, তখন এখানকার শাসনভার ছিল মহারাজ প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায়ের হাতে। প্রতাপাদিত্য তখন মহারাজ হননি। এই বিস্তীর্ণ অঞ্চলের দেখাশোনা ভাগীরথীর তীরে অবস্থিত রায়গড় কেল্লা থেকে করে ওঠা কঠিন বুঝতে পেরেই বসন্ত রায় এই সরসুনায় আরও একটি গড় তৈরিতে হাত লাগান। ঘাট ছেড়ে আরও প্রায় 200 গজ হাঁটবার পর সেই গড়ের আলো চোখে পড়ল প্রহ্লাদের। গড়ের চারিদিক ঘিরে প্রায় 3 মানুষ উঁচু পাঁচিল। এতটা পথ গ্রামের মধ্যে দিয়ে হেঁটে আসবার সময় যাঁদের অনুপস্থিতিতে প্রহ্লাদের মনে আশঙ্কার মেঘ জমে উঠেছিল, গড়ের পাঁচিলের কাছে পৌঁছে অবশেষে প্রতাপাদিত্যের সুশিক্ষিত বেশ কয়েকজন ঢালি সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল প্রহ্লাদ। তাকে এগিয়ে আসতে দেখে সচকিত হয়ে উঠল তারা। রাতের নিস্তব্ধতাকে খান খান করে পাঁচিলের ওপর থেকে কারুর গলা ভেসে এলো।
রাতের বেলা কেডা আসে এদিক পানে? এই গলার আওয়াজ শুনেই অনেকটা নিশ্চিন্ত হলো প্রহ্লাদ। কমল মিয়া নাকি? তোমার এই গড়ের পাহারা দেখছি খুব কড়া। আমি প্রহ্লাদ গো, শ্রীপুরের প্রহ্লাদ। দয়া করে ঢুকতে দাও মিয়া। তৎক্ষণাৎ ঝনাৎ করে কপাটের আগড় খোলার শব্দ শোনা গেল। গড়ের ভেতর থেকে বেরিয়ে এলো এক কৃষ্ণবর্ণ ব্যক্তি। তার হাতে একটা প্রায় 7 হাত লম্বা লোহা বাঁধানো সড়কি। ঠাকুর, এতদিনে সময় হইল তোমার এই পানে আসার। কাল সকালে আইলে মহারাজের দেখা ছিল না তোমার কপালে। আইসো, ভেতরে আইসো। মহারাজ তো তোমার আশা সাইরাই দিছিলেন একেবারে। দরজার প্রহরীদের অবাক করে দিয়ে আগন্তুককে হাত ধরে ভেতরে নিয়ে গেল মহারাজ প্রতাপাদিত্যের সব থেকে বিশ্বস্ত সহচর খোজা কামাল। প্রহ্লাদ গড়ের ভেতরে ঢুকে বুঝতে পারল মহারাজের বাকি গড়ের তুলনায় এর আকার অনেক ছোট। প্রাচীরের ভেতর অনেকটা জায়গা জুড়ে ফাঁকা মাঠ। প্রহ্লাদের মনে পড়ে গেল যশোরের গড়ে এইরকম একটা ছোট্ট মাঠেই প্রতাপকে লাঠি খেলা আর সড়কি চালানো শেখাতো সে বসন্ত রায়ের আদেশে। মাঠের মাঝ বরাবর গড়ের প্রাসাদ 3 তলা, পাকা ইটের তৈরি। তার জায়গায় জায়গায় মশাল জ্বলছে। খোজা কামাল প্রহ্লাদকে প্রথমেই নিজের 1 তলার ঘরে নিয়ে এসে বসালো। হাজার বারণ করা সত্ত্বেও প্রহ্লাদকে কিছু ফলাহার না করিয়ে সে ছাড়ল না। তার কেবল এক কথা, আরে ঠাকুর, তুমি মহারাজের অতিথি হইবার আগে আমার দেশের লোক। সারাদিন পথ চইলা আইছো, তোমারে না খাওয়াইয়া রাজার কাছে নিয়া গেলে আমার গর্দা নাচি যাইব। প্রহ্লাদ সেসব খেতে খেতেই জিজ্ঞাসা করল, আচ্ছা কমল মিয়া, আসার পথে দেখলাম ঘাটে এক হারমাত ব্যাটাকে মহারাজ দপ্তরির কাজে লাগিয়েছেন। কাজটা কি ঠিক হয়েছে? বিশেষ করে ওই খাল বেয়ে যখন রায়গড় অব্দি যাওয়া যায়। ও বেটার নাম পিদ্রু। বসন্ত খুড়া ওরে নিজের ছোট পোলারে তলোয়ার খেলা শিখাইবার লইগা রাখছিলেন। খুড়া মশাইয়ের সাথে ঝামেলার সময় পিদ্রু একদম শেষ পর্যন্ত লড়ছিল। তাই দেখা মহারাজ তারে জানে মারে নাই, গড়ের থেকে তাড়াইয়া ঘাটের কাজে লাগাইয়া দিছেন। সেই দিন কি হয়েছিল মিয়া? এই কথা আমারে জিগাইও না ঠাকুর, রাজা রাজরার ব্যাপার। যা জিগাইবার মহারাজরে জিগাইবা। কামালের পেট থেকে এই বিষয়ে কোনো কিছুই বেরোবে না বুঝতে পেরে আর কথা বাড়ালো না প্রহ্লাদ। বরঞ্চ যে কথাটা ডাক পাওয়ার পর থেকেই তার মাথায় ঘুরছিল সেটাই করে ফেলল সে। তাহলে অন্য একটা কথা বলো তো মিয়া সাহেব, রাজার কাছে এত লোক থাকতে হঠাৎ আমারে তলব করার দরকার পড়লো কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও যেন থমকে গেল কমল। তার মুখে কি যেন একটা অজানা আতঙ্কের আভাস ফুটে উঠেই মিলিয়ে গেল। আর সেই কথাও না হয় মহারাজের মুখেই শুনো। এই বলে উঠে পড়ল সে। গত 20 বছর ধরে কামালকে চেনে প্রহ্লাদ। যে খোজা কামাল সুন্দরবনের বাঘের সাথেও একা লড়ে জিততে পারে, যে খোজা কামাল ধুমঘাটের গড়ের অতন্দ্র প্রহরী, তাকেও ভয় বিবশ করতে পারে, এরকম কি বস্তু আছে এই জগতে? আর কথা না বাড়িয়ে কামালের পিছন পিছন সিঁড়ি বেয়ে ওপরে এসে পড়ল প্রহ্লাদ। গড়বাড়িতে ঢোকার সময় বৃষ্টি শুরু হয়েছিল। এখন তার তেজ যেন একটু বেড়েছে। কোনো গুপ্তচর যাতে গড়ের কোন প্রকাষ্ঠে মহারাজ অবস্থান করছেন তা বুঝতে না পারে, সেই জন্যই দোতলার সব ঘরের বাইরেই মশাল জ্বলে সারা রাত। সিঁড়ি দিয়ে উঠে ওপরতলার এইরকমই একটা ঘরের সামনে এসে দাঁড়ালো প্রহ্লাদরা। দরজার বাইরে থেকেই কামাল অনুমতি চাইল। মহারাজের জয় হোক, আপনার আদেশ হইলে ভেতরে আসার আজ্ঞা চাই। ভিতর থেকে প্রহ্লাদের কানে ভেসে এলো
বহুদিন আগে শোনা এক গলার স্বর। আজ্ঞা দিলাম, ভেতরে এসো কমল। সঙ্গে কে? আপনার লাঠি খেলার গুরু এতদিনে ফিরছে মহারাজ। কমলের সাথে ঘরে ঢুকেই বহুদিনের পুরনো দুটো মুখকে দেখতে পেল প্রহ্লাদ। সময় তার ছাপ সেই দুটো মুখে কিছুটা রাখলেও তার চোখে এখনো তারা সেই 12 বছরের বালক। আজ থেকে প্রায় 15 বছর আগে বসন্ত রায়ের আদেশেই যাদেরকে রায় বেশে ও লাঠি খেলা শেখাতে যশোর যেতে হয়েছিল প্রহ্লাদকে, সেই রাজাধিরাজ যশোরেশ্বর প্রতাপাদিত্য এবং তার সর্বক্ষণের সঙ্গী ও সেনাধ্যক্ষ শঙ্কর চক্রবর্তী এই বর্ষা স্নাত সন্ধ্যায় প্রদীপের আলোয় একটা মানচিত্রের দুপাশে বসে রয়েছেন। ঠাকুরমশাই, এতদিনের সময় হলো আপনার? আমি তো আশা এক প্রকার ছেড়ে দিয়েছিলাম। বলতে বলতেই আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মহারাজ। এগিয়ে এসে হাত জোড় করে প্রণাম জানালেন প্রহ্লাদকে। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হলে শঙ্কর চক্রবর্তী প্রথম কথা বললেন। ঠাকুরমশাই কোথায় ছিলেন বলুন তো এতদিন? আমরা গত 3 মাস চারিদিকে চর মারফত আপনার খোঁজ করে আশা এক প্রকার ছেড়েই দিয়ে যশোরে ফেরত যাচ্ছিলাম। এইবার একটু বেশি দূরেই চলে গেছিলাম। বিরাটের সৈন্যদলের সাথে লড়ছিলাম, কিন্তু শেষ রক্ষা করা গেল না। মোগলরাই জিতল। চাঁদ বিবি হার মানলেন শাহজাদা মুরাদের কাছে। আমিও সেই যে পালালাম, তাও প্রায় 1 বছর হতে চলল। তারপর এদিক সেদিক ঘুরে পাটুনি নগরে এসে খবর পেলাম আপনি আমায় খুঁজছেন। বাদশাহ জালালউদ্দিনের বিজয় রথ তাহলে এখন আহমদনগরের দোরগড়ায়। এতক্ষণে প্রথম কথা বললেন প্রতাপাদিত্য। নিঃশব্দে সম্মতি জানালো প্রহ্লাদ। এর মধ্যে আমাদের এখানে কি হয়েছে সে খবর নিশ্চয়ই ঠাকুরের কানে গেছে। হ্যাঁ, রায়গড়ে যুদ্ধের কথা আমি জানি। হ্যাঁ ঠাকুর, সেদিনের পর থেকে আমরা এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েছি, আর সেই সমস্যার সমাধানের জন্যই আপনাকে স্মরণ করা। একটু থেমে প্রতাপাদিত্য ইতিবাচক দৃষ্টিতে শঙ্করের দিকে তাকাতে কথা শুরু করলেন শঙ্কর। ঠাকুর, আপনি নিশ্চয়ই জানেন পারিবারিক শান্তি বজায় রাখার জন্য স্বর্গত মহারাজ বিক্রমাদিত্য তার রাজ্যের 6 আনা ভাগ তার ভাই বসন্ত রায়কে দিয়েছিলেন। সেই থেকেই এই সুন্দরবন অঞ্চল তার শাসনাধীন ছিল। এখন এই অঞ্চল যশোর রাজ্যের অন্তর্গত সীমান্ত প্রদেশ। বসন্ত রায়ের সময়ে এই অঞ্চলে পর্তুগিজ হারমাদদের অত্যাচারে এখানকার বেশিরভাগ লোকজন তাদের ভিটে মাটি ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এখন মহারাজ প্রতাপাদিত্য এই অঞ্চলের জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্রতী হয়েছেন। সেই লক্ষ্যে ভগীরথের পশ্চিম তট বরাবর আরও কিছু গড় প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য। আমরা আবার এই অঞ্চলগুলোতে নতুন করে লোকবসতি তৈরি করার চেষ্টা করছি। যশোরের অত্যন্ত গরিব কিছু পরিবারকে মহারাজ এখানে জমি দান করে এই অঞ্চলে বসবাস করতে উৎসাহিত করেছেন। সীমান্ত প্রদেশ হওয়ায় বেশ কিছু ঢালি পরিবারকেও এখানে বসবাসের জন্য আনা হয়েছে। এই অঞ্চল ঘন বন এবং বন্য জন্তুর উপদ্রবে স্থলপথে দুর্গম হলেও জলপথে মহারাজ প্রতিষ্ঠিত চণ্ডিকাপুরের খুব কাছে হয় এই অঞ্চলটির স্থান গুরুত্ব প্রচণ্ড। এই পর্যন্ত বলবার পর শঙ্কর কিছুটা থামলেন। প্রহ্লাদের দিকে একবার তাকিয়ে নিয়ে আবার কথা শুরু করলেন। কিন্তু গত কয়েক মাস ধরে এই অঞ্চলের প্রজারা এক অদ্ভুত এবং ভয়াবহ সমস্যার সম্মুখীন। প্রতি পূর্ণিমা তিথিতেই এখানকার প্রজাদের ঘরের শিশুদের কোনো রহস্যময় পশু তুলে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটা শুরু হয় রায়গড়ের যুদ্ধের পর থেকে। প্রথমে আমরা এটাকে শিয়াল বা ওই ধরনের কোনো বন্য উপদ্রব ভাবলেও লোকমুখে প্রাণীটির যে বর্ণনা পাওয়া গেছে তা এতটাই চমৎকার যে সেই ধারণাটা ভেঙে গেছে। লোকে এই প্রাণীটির নাম বলে পরগুস্ত। আমাকে এই নামের অর্থ জিজ্ঞাসা করবেন না ঠাকুরমশাই। প্রহ্লাদ বলল, অধমের ধৃষ্টতা মাপ করবেন রাজসেনাপতি, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই বলে যে এই সব ক্ষেত্রে সাধারণ লোক মাত্রই তিলকে তাল করে থাকে।
শুধু সাধারণের কথা হলে আমিও সেই ধারণাই করতাম ঠাকুরমশাই, কিন্তু গত পূর্ণিমা তিথিতে স্বয়ং মহারাজ, আমি এবং কমল সেই পাশবিক উপদ্রবের সামনাসামনি হই। নিজের চোখে দেখা সেই আতঙ্ককে কি করে অস্বীকার করি বলুন তো ঠাকুরমশাই? আপনারা কি নিজের চোখে দেখেছেন সে প্রাণীকে? হ্যাঁ ঠাকুরমশাই, নিজের চোখে। গত কয়েক মাসে অন্তত 14টি শিশু তার শিকারে পরিণত হওয়ার পর মহারাজ এবং আমি নিজেরাই তাকে বধের উদ্দেশ্যে প্রস্তুত হই। আপনার কৃপায় আমরা দুজনেই বাঘ শিকারে সিদ্ধহস্ত। আর কমলের কথা তো জানেনই, তাই আমরাই আরো কিছু ঢালির সঙ্গে ওই প্রাণীর জন্য এক ফাঁদ পাতার ব্যবস্থা করি। এই গড়ের পশ্চিম দিকের যে বিশাল দিঘিটি দেখতে পাচ্ছেন, এটি বসন্ত রায় খনন করেছিলেন। ওই দিঘি সংলগ্ন জেলে পাড়াতেই প্রাণীটির আক্রমণ সব থেকে বেশিবার হওয়ায় আমরা ওখানেই অস্ত্র নিয়ে পাহারা শুরু করি। মহারাজ স্বয়ং তীরধনুক নিয়ে একটা কদম গাছের উপর ছিলেন। সেদিন আকাশ পরিষ্কার থাকায় রাতের প্রথম প্রহর থেকেই জ্যোৎস্নায় চারিদিক স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রথম 2 প্রহর নির্বিঘ্নে কাটার পর তৃতীয় প্রহরের শুরুতেই এক নারী কণ্ঠের আর্তনাদে আমরা সকলে সাবধান হয়ে উঠি। আমি নিজে একটি কুঁড়ে ঘরের চালের ওপর ছিলাম। সেখান থেকে আন্দাজ করি যে মহারাজ যেখানে আছেন সেই দিক থেকেই সেই আর্তনাদ এসেছে। বিপদ আশঙ্কা করে সাথে সাথে সেইখানে পৌঁছে যা দেখি, সেই রকম কোনো কিছু আমি আমার জীবনে কখনো দেখেছি বলে আমি মনে করতে পারি না। দেখলাম এক অতিকায় সরীসৃপের মতো প্রাণী। তার শরীরের রং একেবারে দুধের মতো সাদা, আর লেজ সমেত দৈর্ঘ্য অন্তত 30 হাতের বেশি। চেহারাটা কিছুটা গোসাপের মতো, কিন্তু আয়তনে সে যে কোনো কুমিরের থেকে বেশি। কিন্তু তার শরীর কুমিরের মতো কাঁটাওয়ালা নয়, বরঞ্চ একদম মসৃণ। সেই রাতে চাঁদের আলো যেন তার শরীরে পিছলে যাচ্ছিল। আর যে জিনিসটি বাকি জন্তুদের থেকে তাকে আলাদা করে তুলেছিল সেটা হলো তার মাথার ওপরে মোরগের মতো একটি শিখি। রাতের আধারে স্পষ্ট দেখলাম সেই শিখির ভেতর থেকে বেরিয়ে আসছে এক অপার্থিব সবুজ আলো, ঠিক যেন রূপকথায় শোনা সাপের মাথার মণি। বিশ্বাস করুন ঠাকুরমশাই, এরকম প্রাণী আমি কখনো দেখিনি। সেই জ্যোৎস্না রাতে সেই পশুটি যখন গ্রামের কুঁড়ে ঘর থেকে বেরিয়ে সাপের মতো বুকে হেঁটে এগিয়ে গিয়েছিল দিঘির জলের দিকে, আমি যেন আতঙ্কে চিৎকার করে উঠতেও ভুলে গিয়েছিলাম। দিঘির পাড়ে সেই জন্তুটি পৌঁছানোর সাথে সাথে মহারাজ গাছের ওপর থেকে তাকে লক্ষ্য করে তীর চালান। কিন্তু সেই অস্ত্র সেই প্রাণীর শরীরে বসলো তো নাই, বরং ধাক্কা খেয়ে ছিটকে গেল এমন ভাবে যেন সে লোহার থেকেও শক্ত কোনো ধাতুর স্পর্শে এসেছে। সে দৃশ্য দেখে মহারাজ থতমত খেলেও পরক্ষণেই হাতের কাছে রাখা একটা সরকি তুলে ছুঁড়ে মারেন প্রাণীটার ওই আলোকোজ্জ্বল শিখি লক্ষ্য করে। আমাদের সবাইকে হতবাক করে প্রাণীটা পিছনের 2 পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে সামনের পায়ের এক আঘাতে সেই ক্ষেপণাস্ত্রটিকেও ব্যর্থ করে দিয়ে বিদ্যুৎ গতিতে বুকে হেঁটে নেমে যায় ওই দিঘির জলে। আর এই পুরো সময়টাই পশুটির দাঁতের ফাঁকে ঝুলছিল একটি বছর সাতেকের বাচ্চার নিষ্প্রাণ শরীর। এই পর্যন্ত বলে শঙ্কর চক্রবর্তী চুপ করে গেলেন। সেই দিনের সেই বিভৎস স্মৃতি যেন ফিরে এসে আবার তার মনকে চঞ্চল করে তুলেছে। প্রহ্লাদ দেখল দরজার ধারে দাঁড়ানো কামালের অবস্থাও তথৈবচ। কেবল প্রতাপাদিত্য এক দৃষ্টে তার সামনে বিছিয়ে থাকা মানচিত্রের দিকে তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণ এইভাবে কাটবার পর মহারাজই মুখ খুললেন। এই সমস্যার সমাধান করতেই আপনাকে ডাকা ঠাকুরমশাই। আমি মুঘল রাজসভায় 3 বছর কাটিয়েছি। পথে বহু দেশে বহু ভাষার বহু লোকের সঙ্গে পরিচিত হয়েছি, কিন্তু আপনার মতো কুশলী শিকারী কখনো দেখিনি। স্থানীয়দের কারো কারো মতে এই জীব আত্মীয় বধের পাপে নরক থেকে উঠে আসা অভিশাপ।
প্রজারা ধীরে ধীরে আমার প্রতি বিরূপ হতে শুরু করেছে। তারা এ অঞ্চল ছেড়ে পালাতে চায়। আমি জানি না এই উপদ্রব আধি দৈবিক না আধি ভৌতিক, শুধু জানি যে তাকে বধ করার মতো ভূভারতে যদি কেউ থাকে তবে সে আপনি। প্রহ্লাদ এই কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ চুপ করে থেকে সোজা প্রতাপাদিত্যের চোখে চোখ রেখে স্থির ঠান্ডা গলায় বলল, মহারাজের অশেষ কৃপা যে আপনি আমায় এই কাজের উপযুক্ত বলে মনে করেছেন। কিন্তু আপনি তো জানেন মহারাজ, কোন কাজ আমি করব আর কোনটা আমি করব না সেটা বিচার করার অধিকার এবং স্বাধীনতা দুটোই আমি কখনো ত্যাগ করি না। আপনার এই অনুরোধ রাখবো কিনা নির্ভর করছে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন কিনা তার উপর। রায়গড়ে সেদিন ঠিক কি হয়েছিল মহারাজ? এই প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন প্রতাপাদিত্য। বাইরে বৃষ্টির বেগ অনেকটা বেড়ে উঠেছে, মাঝে মাঝে ভেসে আসছে মেঘের গর্জন। মহারাজ খোজা কামালকে প্রহ্লাদের রাতের খাবারের বন্দোবস্ত করতে বললেন। কামাল ঘর থেকে বেরিয়ে গেলে শরীরটা কেদারায় একটু এলিয়ে দিয়ে আবার প্রহ্লাদের দিকে তাকালেন। ঠাকুরমশাই, আপনার কাছে মিথ্যে বলে পাপের বোঝা আর বাড়াবো না। সেই দিন রায়গড়ে আমি খুড়োমশাইকে হত্যা করি। শঙ্করও আমার সাথেই ছিল। প্রহ্লাদের চোয়াল শক্ত হয়ে উঠল এই কথা শুনে। রাজা বসন্ত রায় প্রতাপকে ছোটবেলা থেকেই নিজের ছেলের মতো করে ভালোবাসতেন। সেই প্রতাপের হাতেই তার মৃত্যু হয়েছে জেনে মনটা ভারী হয়ে ওঠে প্রহ্লাদের। মহারাজ বলে চললেন, জ্যাঠামশাই ভিকাম রায়ের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আমাদের এখানে ডাকা হয়েছিল সেই দিন, কিন্তু আসার আগেই আমি চর মারফত সংবাদ পাই যে খুড়োমশাই যশোরের সিংহাসনের ওপর আমার দাবি অগ্রাহ্য করে নিজেকেই রাজা বলে ঘোষণা করতে চলেছেন এবং হত্যার উদ্দেশ্যেই আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন। আমি সব জেনে শুনেই অনুষ্ঠানে যোগ দিই। আপনি তো জানেন ঠাকুরমশাই, খুড়োমশাইয়ের 1 বিঘত খানেক লম্বা গঙ্গাজল নামের একটা খড়গ ছিল। তাই যজ্ঞে আমরা বসার পর খুড়োমশাই যখন তার পরিচারককে গঙ্গাজল আনতে বললেন, তখন আমার মনে তার অভিসন্ধি সম্বন্ধে আর কোনো সন্দেহই রইল না। আমি যজ্ঞস্থল ত্যাগ করার চেষ্টা করতেই খুড়োমশাইয়ের ছেলে গোবিন্দ আমাকে লক্ষ্য করে তীর ছোড়ে। আমি কোনো ক্রমে সেই আঘাত থেকে নিজেকে রক্ষা করি। আমার প্রতি আক্রমণে গোবিন্দ মারা যায় এবং সভাস্থলে দক্ষ যজ্ঞের পরিস্থিতি তৈরি হয়। সেই গোলমালের সুযোগেই খুড়োমশাই খড়গ হাতে আমাকে আক্রমণ করে এবং তখনই আমার তরবারির আঘাতে তার মৃত্যু ঘটে। এই পর্যন্ত বলে থামলেন প্রতাপাদিত্য। সেই দিনের সেই ঘটনা তার স্মৃতিপটে কতটা বেদনাময় হয়ে রয়েছে তা তার মুখ দেখেই বুঝতে পারে প্রহ্লাদ। একটু পরেই মহারাজজি আবার কথা শুরু করলেন। কাল দ্বিতীয় প্রহরেই ভাগীরথীর প্রথম জোয়ারে আমি চণ্ডিকাপুরের উদ্দেশ্যে যাত্রা করব। আমার নৌবাহিনী রায়গড়েই এখন নোঙর করা আছে। কমল খোঁজা এই সরসুনোর গড়ের দেখাশোনার ভার নেবে। এখন আপনি বলুন ঠাকুরমশাই, যদি আত্মীয় বধের পাপেই এই অভিশাপ আমার ওপর এসে থাকে, তবে আমার সাপ মুক্তির দায় আপনি নেবেন কিনা? মহারাজ, আত্মরক্ষার্থে ও ধর্মরক্ষার্থে আত্মীয় বধ কোনো পাপ নয়। আপনার কাছে রায়গড়ের যুদ্ধের বিবরণ শুনে আমার মনে আপনার চরিত্র সম্বন্ধে যে সংশয় ছিল তা এখন দূর হয়েছে। আমি অবশ্যই আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রজাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। এই বলে মহারাজকে অভিবাদন জানিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গেল প্রহ্লাদ। পরের দিন প্রতাপাদিত্য তার লোকজনকে নিয়ে সরসুনোর গড় ছাড়তেই কাজে নেমে পড়ল প্রহ্লাদ। তার হাতে মাত্র 10 দিন সময় রয়েছে, তারপরেই আবার পূর্ণিমা তিথি। দুপুর নাগাদ কমলকে সাথে নিয়ে
বসন্ত রায়ের দিঘির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিল সে। এই দিঘির আয়তন প্রায় 8 বিঘা। মূলত এই অঞ্চলের জল সরবরাহ এবং মাছ ধরার জন্যই এটি ব্যবহার করা হয়। কমল প্রহ্লাদকে সেই দিনের সেই কদম গাছটার নিচে নিয়ে গেল। সেখানে মাটির ওপর ভারী কিছু নেমে যাওয়ার দাগ স্পষ্ট। কিছু কিছু জায়গায় হালকাভাবে হলেও সেই আশ্চর্য পশুর 4 আঙুল ওলা পায়ের ছাপটাও দেখতে পাওয়া গেল। ঘুরতে ঘুরতে প্রহ্লাদ দেখল জেলে পাড়ার বেশিরভাগ কুঁড়ে ঘর শূন্য হয়ে পড়ে রয়েছে। এখানে ওখানে টাঙানো রয়েছে ছেঁড়া জালের অবশেষ, পড়ে রয়েছে ভাঙা বাসনপত্র, মাছ ধরার সরঞ্জাম। যে কজন জেলে পরিবার তখনও রয়েছে তাদের চোখে মুখেও অজানা আতঙ্কের ছাপ স্পষ্ট। পুরো পাড়াটাকেই যেন এক ভয় ও বিষণ্ণতা গ্রাস করে রেখেছে। তেমনই কয়েকজন জেলের সঙ্গে কথা বলে এই পরগস্ত এর ব্যাপারে আরো কিছু জানতে পারল প্রহ্লাদ। মোটামুটি সবাই নিশ্চিত করে বলল যে জন্তুটা রায়দিঘির গভীর থেকেই উঠে আসে, আর বসন্ত রায়ের মৃত্যুর কিছুদিন পর থেকেই নাকি দিঘির মাছের পরিমাণ নাকি দারুণভাবে কমতে থাকে। কিছু কিছু জেলে নৌকোর সাথে নাকি খুব বড় কোনো প্রাণীর ধাক্কা লাগার কথাও বলল কেউ কেউ। প্রথমে সবাই ভেবেছিল কোনো কুমির বোধহয় আশপাশের খাল বেয়ে দিঘিতে ঢুকেছে, কিন্তু প্রথম পূর্ণিমার রাতের আক্রমণে সেই ভুল ভেঙে যায়। সেই রাতে জন্তুটা দুটো বাচ্চাকে তুলে নিয়ে যায়। তাকে আটকানোর চেষ্টাতে 7 জন জেলে আহত হয়, তার মধ্যে 3 জন পরে মারা যায়। পরের কয়েক মাসের উপদ্রবে তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা বারবার ফিরে এসেছে, তাই সবাই এখন এই জায়গা ছেড়ে পালাতে পারলেই বাঁচে। বিকেলবেলা কমলকে অবাক করে দিয়ে আশেপাশের জঙ্গল ঘুরে একটা বুনো শুয়োরকে শিকার করে নিয়ে গড়ে ফিরল প্রহ্লাদ। এই সুন্দরবন অঞ্চলে বাঘের থেকেও লোকে যদি কোনো জানোয়ারকে ভয় পেয়ে থাকে তবে সেটা এই বুনো শুয়োর। বাঘের মুখ থেকে বেঁচে ফেরা জেলেদের কথা তাও কখনো কখনো শোনা যায়, কিন্তু বুনো শুয়োরের তাড়া খেয়ে আজ অবধি কেউ ফিরেছে বলে জানা যায়নি। একজন ঢালিকে সেই শুয়োরটার চামড়া ছাড়িয়ে মাংসটাকে খুব ছোট ছোট টুকরো করে একটা পাত্রে জলে ভিজিয়ে রাখার নির্দেশ দিল প্রহ্লাদ। তার কাজকর্ম দেখে কমল বুঝতে পারল যে টোপ তৈরি করছে ঠাকুর। ওই মাংস আর মেদ এখন ওইভাবেই জলে ভেজানো থাকবে আরো 3 দিন। যখন সেসব পচে উঠবে তখনই শিকারে বেরোবে তারা। শুক্লা অষ্টাদশীর রাতে মেঘ কেটে গিয়ে যখন জ্যোৎস্না উঠতে দেখা গেল, একটা ছোট্ট ডিঙি ভাসছে রায়দিঘির বুকে। তাতে যাত্রী 2 জন, দুজনের মুখে গামছা দিয়ে ভালো করে পেঁচানো। ডিঙিতে তাদের পাশে রাখা পাত্র থেকে যে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে তার থেকে নাক বাঁচাতেই এই বন্দোবস্ত। নৌকোর খোলের ভেতর অনেকগুলো সরকির মতো দেখতে অস্ত্র রাখা, তবে এইগুলো দৈর্ঘ্যে কিছুটা ছোট, আর মাথায় একটা ফলার বদলে 10টা করে ইস্পাতের তৈরি কাঁটা উঁচি রয়েছে। স্থানীয় জেলেরা এইগুলো দিয়েও মাছ ধরে। তাদের ভাষায় একে টেঁডা বলে। ঠিকঠাক লক্ষ্যে ছুটতে পারলে এইগুলো মারাত্মক ক্ষেপণাস্ত্র হতে পারে ভেবেই প্রহ্লাদ এগুলোকে এনেছে। এছাড়া কমলের পাশে রাখা রয়েছে শ্রীপুরে তৈরি একটা বিশাল ঢাল আর তার সেই সরকি। ধীরে ধীরে দাঁড়বে দিঘির মাঝ বরাবর এসে থামল ডিঙিটা। বর্ষাকালে এত স্থির জল কখনো বাংলাদেশের কোনো জলাশয়েই হয় বলে জানা ছিল না প্রহ্লাদের। সব খাল, বিল, নদী, পুকুরি এই কমাস মাছেদের দাপাদাপির শব্দে সারা রাত জেগে থাকে।
কিন্তু এই দিঘি যেন সেসবের থেকে একদম আলাদা। বয়ে যাওয়া হালকা বাতাসে জেগে ওঠা ছোট ছোট ঢেউ ছাড়া আর কোনো শব্দ নেই দিঘির বুকে। আশেপাশের জেলে গ্রামের মতো দিঘিটাও যেন মরে গিয়েছে। এতক্ষণে প্রথম একটা শব্দ শোনা গেল। জলের বুকে তরঙ্গ তুলে দিঘির গভীরে তলিয়ে গেল প্রহ্লাদের ফেলা একটা পচে যাওয়া মাংসের টুকরো। পাত্র থেকে তুলে ওই মাংসের টুকরোগুলো ফেলতে লাগলো প্রহ্লাদ, আর কামাল হাতে একটা ট্যাঁড়া তুলে তৈরি হয়ে বসেছে। বেশ কিছু ঢালিকে সে পাহারায় রেখে এসেছে দিঘির দুধারে। তারা তীর ধনুক নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে কোনো বিপদ দেখলেই সাহায্যের জন্য। ঠাকুরমশাই, পূর্ণিমার রাত ছাড়া পরগুস্তা জলের উপর আসে না। জানি কমল, তবুও একটা ঝুঁকি নিচ্ছি। পরের পূর্ণিমায় পাল্লা নেওয়ার আগে নিজের চোখে জন্তুটাকে একবার দেখে নেওয়া দরকার। এই বলে আবার মাংস ছড়ানোতে মন দিল প্রহ্লাদ। এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পর সে আবার বলল, আচ্ছা কমল মিয়া, শেষবার যখন যশোর গেছিলাম তুমি নাও বাইতে বাইতে কি একটা গান ধরেছিলে না? সেটা দুকলি গাইতে পারো তো এখন? মাংস চড়াইয়া কাম হইল না ঠাকুর, অহনা আমারেও টোপ বানাইতে চান। ঠিক আছে, মতলব বুঝছি তোমার, কিন্তু আগেও কইছি পূর্ণিমা ছাড়া সেই ইবলিশের বাচ্চা জল ছাইরা ওঠে না। এই বলে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে খুব পরিচিত একটা ভাটিয়ালি সুর ধরল কামাল। নৌকোকে যখন ভাটির টানে উল্টো দিকে যেতে হয় তখন মাঝিরা দাঁড় বাইবার জন্য ধরে এই গান। কামালের গলা খুব ভালো না হলেও এই রাতে সেই সুর যেন দিঘির জল ছুঁয়ে ছড়িয়ে পড়ছিল জলের গভীরে। জলের উপর ঘর বান্ধিয়া আমি হাওয়ায় প্রাসাদ গড়ি, অমন জলের উপর ঘর বান্ধিয়া আমি হাওয়ায় প্রাসাদ গড়ি। 9 ফুটা দিয়া জল ঢুইকা ভাঙলো আমার বাড়ি, চারিদিকে নজর দিয়া দেখি, চারিদিকে নজর দিয়া দেখি, একলাই আমার তোরি ও মন। চারিদিকে নজর দিয়া দেখি, একলাই আমার তোরি। কালের ঠেলায় খোল ফাটিল, উঠল জলে ভরি, জলের উপর ঘর বান্ধিয়া আমি হাওয়ায় প্রাসাদ গড়ি। কামালের গান ধরার কিছু পরেই যেন ডিঙিটা হালকা দুলে উঠল জলের ওপর। একটা ট্যাঁড়া হাতের মধ্যে শক্ত করে ধরে প্রস্তুত হলো প্রহ্লাদ। তার মন বলছে যার জন্য আজকের এই আয়োজন সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে পুরো নৌকাটাকে প্রায় উল্টে দিয়ে দিঘির জল থেকে শুশুকের মতো অর্ধচন্দ্রাকারে লাফিয়ে উঠল এক বিশাল সরীসৃপ। এক মুহূর্তের জন্য প্রহ্লাদের মনে হলো আকাশের বিদ্যুৎ যেন মেঘের কোল ছেড়ে জলের তল থেকে আকাশে ঝাঁপিয়ে উঠেছে। এতদিন ধরে প্রাণীটির কথা শুনে শুনে নিজের মাথার মধ্যেই তার চেহারার একটা ছবি কল্পনা করে নিয়েছিল সে, কিন্তু আজ রাতের আলো অন্ধকার মিশে থাকা জলের বুক থেকে ওঠা সেই বিভীষিকা তাকেও অভিভূত করে ফেলল মুহূর্তের জন্য। সত্যি এই পশু কোনো গ্রাম্য অতিরঞ্জন নয়, বরং এক কঠিন বাস্তব, যার মাথার ওপর যেন মহাকাল নিজের হাতে বসিয়ে দিয়েছেন এক হরিদ্রাভ মণি, বসিয়েছেন বাকি সমস্ত প্রাণীকুলকে সাবধান করে দেওয়ার জন্য। নৌকায় বসা প্রহ্লাদের ঘোর কাটবার আগেই ফের দিঘির কালো জলে ডুব দিল সেই ভয়ঙ্কর
জন্তুটা জলে ডুব দিতেই যেন রাতের সেই শান্তি আবার ফিরে এলো দিঘির জলে। কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী হলো মাত্র। আরো একবার ভয়ঙ্করভাবে নৌকাটাকে দুলিয়ে লাফিয়ে উঠল সেই জলদানব। উঠে এলো বিদ্যুতের গতিতে। কিন্তু ততক্ষণে প্রহ্লাদ কিছুটা হলেও স্বাভাবিক হয়ে উঠেছে। এইবার বিদ্যুতের থেকেও বেশি গতিতে হাতের সেই সৌকিটাকে সেই জন্তুটার দিকে সবেগে চালালো প্রহ্লাদ। কিন্তু তার চামড়াতে লেগে সেটার মাথায় লাগানো কাঁটাগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। কামাল খোঁজা কোন রকমের টাল সামলে বাঁ হাত দিয়ে ঢালটা তুলে ধরল, আর ততক্ষণে সেই দানব আবার জলের তলায় ফিরে গিয়েছে। জলের দিকে তাকিয়ে দেখল প্রহ্লাদ একটা মৃদু সবুজ আলো যেন তাদের নৌকার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কখনো সেই আলোটা উপরে উঠে আসছে, কখনো বা ডুব দিচ্ছে জলের গভীরে। একটা সরকি তুলে সেই আলোর দিকে নিক্ষেপ করলো প্রহ্লাদ। তার দেখা দেখি কামালও একটার পর একটা সরকি তুলে ছুঁড়তে লাগলো সেই আলো লক্ষ্য করে। এইবার হঠাৎ আলোটা তেড়ে এলো নৌকার দিকে। জানোয়ারটা যেন খুব বিরক্ত হয়েছে। এইভাবেই জলের তলা থেকেই লেজের একটা ঝাপটা মারল ডিঙির মাছ বরাবর। অত্যন্ত মজবুত কাঠের ডিঙি সেই আঘাতে ভেঙে না পড়লেও খোল কেটে গিয়ে জল ঢুকতে শুরু করলো নৌকাতে। সেদিকে নজর না দিয়ে প্রহ্লাদ চেঁচিয়ে উঠল, ওটার চোখে মারতে হবে কমল, চোখে। চোখ থেকে টেড়া চালাও মিয়া। একবার বেটাকে যখন খেপানো গেছে তখন আজই একটা হেস্ত নেস্ত করতে হবে। দুজনেই নৌকার উপর উঠে দাঁড়িয়েছে। হাতে একটা করে ট্যাঁড়া নিয়ে নজর জলের দিকে রেখে ধীর পায়ের ডিঙির মাঝে এসে দাঁড়িয়েছে দুজন, একে অপরের দিকে পিঠ রেখে। প্রহ্লাদের ধারণাকে সত্যি প্রমাণ করতেই জানোয়ারটা আবার ঝাঁপালো নৌকো লক্ষ্য করে। এইবার আর ভুল হলো না প্রহ্লাদের। হাতের অস্ত্রটাকে সোজা মাথা লক্ষ্য করে চালালো সে। কাজও হলো মন্ত্রের মতো। নরম একটা কিছুর মধ্যে গেঁথে গেছে এবার অস্ত্রটা। ঘোর কালচে রক্ত কিছুটা ছিটকে এসে পড়ল নৌকাতে। সঙ্গে সঙ্গে এক পাশবিক আর্তনাদ যেন রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। প্রচন্ড দাপাদাপি করতে করতে জানোয়ারটা ডুব দিল দিঘির জলে। আর ঠিক সেই সময় বাতাস কেটে দ্রুত গতিতে কিছু একটা আশার শব্দ শুনতে পেল প্রহ্লাদ। চাপা আর্তনাদের শব্দে মাথাটা ঘোরাতেই দেখতে পেল বাম কাঁধের উপরটা খামচে ধরে বসে পড়েছে কামাল। সেখানে বিঁধে রয়েছে একটা তীর। মাথা নিচু করার সঙ্গে সঙ্গে আরো একটা তীর প্রহ্লাদের মাথা ছুঁয়ে চলে গেল। এক মুহূর্ত অপেক্ষা না করে কামালকে জড়িয়ে ধরে দিঘির জলে ঝাঁপিয়ে পড়ল প্রহ্লাদ। কোনো ক্রমে সাঁতার কাটতে লাগলো দুজনে। প্রতি মুহূর্তে প্রহ্লাদের মনে হচ্ছিল এই বুঝি সেই ভয়ানক জলদানব তাদের পা টেনে নিয়ে যাবে দিঘির অতলে। দিঘির পার থেকে ঢালিদের ডাক বারবার শুনতে পাচ্ছিল তারা। কিছু একটা বিপদ আশঙ্কা করে কয়েকজন ঝাঁপিয়ে পড়ল জলে। তারাই পারে টেনে তুলল প্রহ্লাদ আর কমলকে। পারে উঠে যন্ত্রণায় কাতরাতে কাতরাতেও রাগে ফেটে পড়ল কামাল খোঁজা। কোন ইবলিশের বাচ্চা আমাদের দিকে তীর ছুঁড়েছিল? সত্য কথা বল, নইলে আজ রাতেই যতজন আসো সব কটারে গড় থেকে তাড়াইয়া দেব। কামালের অভিযোগের উত্তরে ঢালিরা সবাই একযোগে বলে উঠল যে তাদের মধ্যে কেউই তীর চালায়নি। বিশ্বাস না হলে তাদের তীর গুণে দেখা হোক। প্রহ্লাদই সবাইকে শান্ত করে কামালের উদ্দেশ্যে বলল, তীর দিঘির দক্ষিণ দিক থেকে ছোঁড়া হয়েছিল মিয়া, আর তোমার লোকেরা সবাই ছিল উত্তর আর পূর্ব দিকে। এ অন্য কারোর শয়তানি। যাই হোক, এখন এ নিয়ে মাথা না ঘামিয়ে তাড়াতাড়ি গড়ে ফেরা দরকার। গেঁথে থাকা তীরটা বার করতে হবে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আমাকে একটা ফুল তুলে দেবে গো? অনেক উঁচুতে ফুটেছে।
কিছুতেই হাত পাচ্ছি না। মাথা তুলে তাকিয়ে দেখে প্রহ্লাদ চারিদিকে ঘন বাদা বন। একটা কাদা ভর্তি শুকিয়ে যাওয়া খালের ঠিক মাঝখানে তার পায়ের নিচে প্রায় হাঁটু অবধি ডুবে রয়েছে সেই কাদায়। কয়েকটা চিরিং মাছ সেই কাদার উপর বসেছিল। এখন যেন তাকে দেখতে পেয়ে নেমে গেল খালের মাঝে জমে থাকা অল্প জলে। মাথার ওপর বেশ কয়েকটা গাংচিল উড়ে বেড়াচ্ছে। খালের ধারে দাঁড়িয়ে রয়েছে একটা বছর আটেকের মেয়ে। তাকে উদ্দেশ্য করেই প্রহ্লাদ বলে উঠল, কাদের বাড়ির মেয়ে গো তুমি খুকি? এই জঙ্গলের মাঝে কি করছো? একজনের যে খুব কষ্ট ঠাকুর মশাই। ওই হলুদ ফুল মধুর সাথে বেটে না খাওয়ালে সে যে বাঁচবে না, তাই তো ফুল খুঁজতে এলাম। কি ফুল খুঁজছিস রে মা? আমায় বল, আমি ঠিক খুঁজে দেব। সত্যি বলছো? হ্যাঁ রে মা, কিন্তু তুই এই জঙ্গলে কি করছিস? আমি যে জঙ্গলে হারিয়ে গেছি ঠাকুর মশাই। যে আমায় খুঁজে পাবে সে যে এখন খুব বিপদে। তুমি তাড়াতাড়ি সে ফুল খুঁজে আনো গে। ঘুমটা ভেঙে যায় প্রহ্লাদের। বিছানার উপর উঠে বসে সে। ঘরের জানলার দিকে তাকিয়ে দেখে ভোরের আলো ফুটি ফুটি করছে। ঘুম ভাঙলো বাবা ঠাকুরের? উফ, খুব চিন্তায় ফেলেছিলে আমারে। ঘরের দুয়ারের দিক থেকে ভেসে আসা নারী কণ্ঠে চমকে তাকায় প্রহ্লাদ। আধো অন্ধকারে ঠাহর করে দেখে অন্নদা বাগদি দাঁড়িয়ে রয়েছে দরজা আগলে। গত দুদিন ধরে এর সেবা শুশ্রূষাতেই সেরে উঠেছে প্রহ্লাদ। শুক্লা পঞ্চমীর সেই রাতে দিহির জলে ভেজার সাথে সেই ভয়াবহ বিভীষিকার মুখোমুখি হওয়ার জন্যই পরের দিন ভোরবেলা থেকেই প্রবল জ্বর আসে তার। কমলের অবস্থা অনেক বেশি সঙ্গীন। যে তীর তার কাঁধে এসে বিঁধেছিল তার চামড়া কেটে মাংসে বেশি দূর ঢুকতে না পারলেও তার ফলায় মাখানো ছিল তীব্র বিষ, যা ছড়িয়ে পড়েছে তার রক্তে। বিষের প্রভাবে প্রথম কদিন শরীর জ্বলে যাচ্ছিল কামালের। গড়ে সেরকম ভালো বৈদ্যও নেই। রাঘব হালদার বলে একজন কায়েত কর্মচারী কিছু কবিরাজি বিদ্যা জানত। সেই গাছগাছড়ার কিছু পাঁচন বানিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে কামালকে, কিন্তু পরিস্থিতি আশাপ্রদ নয়। এইসব কথাই প্রহ্লাদ শুনেছে অন্নদা বাগদির মুখে। গত কয়েকদিন ধরে একরকম মায়ের মতোই যত্নে প্রহ্লাদকে সুস্থ করে তুলেছে সে। অন্নদা ছাড়াও গোবিন্দ ঢালি নামে এক ছোকরাকে কুড়ে ঘরে যেতে আসতে দেখেছে প্রহ্লাদ জ্বরের ঘোরে। সেই খাবার আর জল নিয়ে আসতো গড় থেকে, কিন্তু যতবার জ্বরের মধ্যে থেকে জ্ঞান ফিরেছে তার, প্রহ্লাদ দেখেছে যে অন্নদা তার মাথার কাছে বসে রয়েছে। বলি, এখন কি একটু সুস্থ বোধ করতেছ বাবা ঠাকুর? অন্নদার প্রশ্নের উত্তরে বিছানা ছেড়ে উঠে বসে প্রহ্লাদ। জিজ্ঞেস করে, কমল এখন কেমন আছে অন্নদা? ভালো নাই গো বাবা ঠাকুর, তার হুঁশ এখনো ফিরে নাই। কবরেজ মশাই কিছু বলতে পারেন না। আমার স্বামী থাকলে ঠিক একটা উপায় করত, সেও অনেক ওষুধ মন্ত্রতন্ত্র জানে। কোথায় তোর স্বামী? কে জানে কোন গায়ে ভূত নাচিয়ে বেড়াচ্ছে সে। কপালে আগুন এমন পুরুষ মানুষের। অন্নদা যখন নিজের বরের উদ্দেশ্যে কুকথা বলে চলেছে, হঠাৎ করে আজ ভোরে দেখার স্বপ্নের কথা মনে পড়ে গেল প্রহ্লাদের। আচ্ছা, স্বপ্নে দেখা সেই খুকি বলেছিল না কে যেন খুব কষ্টে রয়েছে, কার জন্য যেন ফুল আনতে যেতে হবে? তবে কি এ কোনো অদৃষ্টের নির্দেশ? অন্নদার কথা থামিয়ে জিজ্ঞেস করে প্রহ্লাদ, আচ্ছা অন্নদা, গাঁয়ের কাছে পিঠে কোনো শুকনো খাল আছে? কি যে বলো বাবা ঠাকুর, এই বাদাবনের দেশে খাল থাকবে নি? গড়বাড়ির পশ্চিমেই তো এমন একটা খাল আছে। তবে সেখানেই যেতে হবে আমাকে, এক্ষুনি যেতে হবে। বাবা ঠাকুর, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে তুমি এখন যেতে পারবে তো? আমাকে যেতেই হবে। প্রহ্লাদের জেদ দেখে
অন্নদা আর কথা বাড়ায় না, ঘরের কুলুঙ্গি থেকে কি একটা নামিয়ে এনে প্রহ্লাদের হাতে গুঁজে দেয়। বাবা ঠাকুর, যদি যেতেই হয় তাহলে এটা সঙ্গে রাখো। এটা নাকি চন্দন কাঠের টুকরা, আমার বরের জিনিস, খুব গুণ নাকি এর, আপদে বিপদে কাজে লাগতে পারে। টুকরোটার দিকে তাকিয়ে প্রহ্লাদ দেখল সেটা একটা ব্রহ্মচন্দনের খণ্ডিত অংশ। কথা না বাড়িয়ে নিজের ঝোলায় রেখে দিল সে। দুপুর গড়ানোর আগেই সেই খালের ধারে পৌঁছে গেল প্রহ্লাদ। ঘর থেকে বেরোনোর আগে অন্নদা এক বাটি পায়েস খাইয়েছিল তাকে। শরীরটা সুস্থ লাগছিল তারপর থেকেই। গত দুদিনের জ্বরের সাথে আসা দুর্বলতা এখন আর বোধ করছিল না প্রহ্লাদ। এইবার কামালকে জাগিয়ে তোলবার পালা তাঁর। খালের মাঝে দাঁড়িয়ে আবার ভোরের সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল প্রহ্লাদের। ঠিক স্বপ্নের মতোই কয়েকটা গাংচিল উড়ে বেড়াচ্ছে মাথার ওপর, কয়েকটা চিরিং মাছ লাফিয়ে বেড়াচ্ছে কাদার বুকে। ভালো করে মনে করার চেষ্টা করল প্রহ্লাদ। খুকি কথা বলবার সময় উত্তর দিকে হাত তুলে দেখিয়েছিল বটে। খালের উল্টো দিকে উঠে এসে উত্তর দিকে কয়েক পা যেতেই থমকে দাঁড়ালো প্রহ্লাদ। একটা গরান গাছের গা বেয়ে উঠেছে আরো একটা লতানে গাছ। থোকা থোকা হলুদ ফুল ফুটে রয়েছে সেই গাছে। তার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। এই ফুলের কথা কখনো কখনো সন্ন্যাসীদের মুখে শুনেছে প্রহ্লাদ। এর নাম স্বর্ণকেতকী। আয়ুর্বেদ শাস্ত্রে এর মতো বিষহরী ফুল নাকি খুঁজে পাওয়া দুষ্কর। ফুলের দিকে হাত বাড়াতেই একটা গম্ভীর শব্দ শুনে নিশ্চল হয়ে গেল প্রহ্লাদ। এই শব্দ তার বহু পরিচিত। এই গর্জন রাজসর্পের। খুব ধীরে ধীরে এক পা পিছিয়ে আসতেই গরান গাছের পেছন থেকে মাথা তুলে দাঁড়ালো সেই মহানাগ। এই বিশল্যকরণের সেই অতন্দ্র প্রহরী। আতঙ্কে প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো প্রহ্লাদের। তার দীর্ঘ জীবনে সে এরকম পরিস্থিতির সামনে কখনো পড়েনি। বিষাক্ত সাপেদের মধ্যে দৈর্ঘ্যে সব থেকে বড় হয় এই রাজসর্প। এর চলার গতিবেগও প্রচণ্ড দ্রুত। সাধারণত মানুষের সামনাসামনি হলে তাড়া করে কপালে ছোবল মারাই এর নিয়ম। খুব সাবধানে আরেক পা পিছিয়ে আসে সে। তারপর কি একটা কথা মনে আসতেই ধীরে ধীরে নিজের সাথে থাকা ঝোলার ভেতর হাত ঢোকায় সে। সামনের সাপটা তখন তার মাথা মাটি থেকে প্রায় 5 হাত তুলে আরো একবার রাগী গর্জন করে উঠল। তার ছোবল বসানোর বোধ হয় তখন আর মুহূর্ত খানিক বাকি। তখনই প্রহ্লাদ তার ঝোলা থেকে বের করে আনলো তার শেষ অস্ত্র, অন্নদা বাগদির দেওয়া সেই এক টুকরো ব্রহ্মচন্দন। সাপ মূলত তার ঘ্রাণেন্দ্রিয়র ওপরে নির্ভর করেই শিকার করে, তাই তার গন্ধপ্রীতি ও গন্ধভীতি দুই প্রবল। এইটা প্রহ্লাদ জানত। ব্রহ্মচন্দনের টুকরোটি হাতে নিয়ে অল্প একটু ঘষতেই তার প্রবল সুবাস ছড়িয়ে পড়ল আশেপাশের বনাঞ্চলে। প্রহ্লাদ তাকিয়ে দেখল সামনের উদ্যত ফনাটা যেন একটু একটু করে স্থিমিত হয়ে যাচ্ছে। ঝুঁকে পড়ছে তার সমগ্র শরীর সেই তীব্র সুগন্ধের আবেশে। সেই সুগন্ধের মধ্যে লুকিয়ে থাকা মাদকতা যেন আচ্ছন্ন করে ফেলছিল সেই ভয়ঙ্করকে। প্রহ্লাদ বুঝতে পারছিল এই সুবাস আর বেশিক্ষণ নিলে সেও মোহগ্রস্ত হবে। ক্ষণমাত্রের অপেক্ষা না করে সে সেই ব্রহ্মচন্দনের টুকরোটি নামিয়ে রাখল সেই রাজসর্পের সামনে। সাপটিও ধীরে ধীরে গাছের কোটো থেকে বেরিয়ে এসে তার বিশাল শরীরটি দিয়ে পাকে পাকে জড়িয়ে ধরল সেটিকে। সেই সুযোগেই বেশ কয়েকটা স্বর্ণকেতকী চলে এলো প্রহ্লাদের হাতে। এরপর তিলমাত্র সময় নষ্ট না করে শোষণ গ্রামে ফিরে এলো প্রহ্লাদ।
অন্নদা বাগদির কুঁড়ে ঘরের সামনে পৌঁছে দেখল গোবিন্দ ঢালি বসে আছে দাওয়ার খুঁটে মাথা দিয়ে। প্রহ্লাদকে দেখেই সে চমকে উঠল। আমারে ফেইলা কোথায় গেছিলেন ঠাকুর মশাই? সেই দুপুর থেকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছিলাম। এত কথা বলার সময় নেই এখন গোবিন্দ। অন্নদা কোথায়? তাকে এক্ষুনি এক বাটি মধু জোগাড় করে আনতে বল কেল্লার ভাঁড়ার থেকে। অন্নদা? এইটা আবার কেটা ঠাকুর মশাই? এই নামের তো কোনো মায়া মানুষের গায়ে নাই। গোবিন্দর কথা শুনে থমকে যায় প্রহ্লাদ। নেই বললেই হলো? তাহলে গত দুদিন ধরে সেবা যত্ন করে আমায় কে সুস্থ করে তুলল? মাফ করলেন ঠাকুর মশাই, 2 দিন নয়, গত 5 দিন ধরে আপনি এই অধমের বাড়িতেই আছেন। কবরেজ মশাই নিদেন দিলে যে আপনারে খোলা বাতাসে রাখতে। আমি একা মানুষ, রাজার সৈন্যদলে থাইকা ভালো রোগী সামলাইতে পারি দেখা আমি আপনার যতটা পারি সেবা যত্ন করছি এই কদিন। আমার ঘরে তো আমারে ছাড়া কোশমিন কালেও কেউ আসে নাই ঠাকুর মশাই। আর কমল? কমল কোথায়? নিজের ভেতরের উৎকণ্ঠা আর চেপে রাখতে পারে না প্রহ্লাদ। খজা সাহেব ভালো নাই ঠাকুর মশাই, এখনো তার হুঁশ ফেরে নাই। তাহলে আর দেরি নয় গোবিন্দ, এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চলো। দেবী যে নিজে এসে আমার জীবন রক্ষা করেছেন, তারই স্বপ্নাদেশে ওই ঔষধি পেয়েছি আমি। এক্ষুনি আমায় নিয়ে চলো, এক্ষুনি। দেবীর লীলা বুঝতে পেরে আবেগে গলা বুঝে আসে প্রহ্লাদের। গত 5 দিন ধরে গ্রাম্য নারীরূপী সেই দেবী তার শিয়রে বসে তাকে রক্ষা করেছেন। যার স্বপ্নাদেশে এই বিরল ঔষধি সে খুঁজে পেয়েছে, যার আশীর্বাদ প্রচণ্ড রাজসর্পের থেকে তাকে রক্ষা করেছে। মনে মনে সেই আদ্যাশক্তির উদ্দেশ্যে প্রণাম জানায় সে। মুখে বিড়বিড় করে বলল, এইভাবে আমায় ঠকালে মা। একাদশীর দিন সকালে খোঁজা কমলের অবস্থার উন্নতি দেখা গেলে কিছুটা নিশ্চিন্ত বোধ করল প্রহ্লাদ। কমলের শরীরের তাপমাত্রা কমেছে, নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে। রাঘব হালদার নাড়ি টিপে বললেন, আপনি এবার একটু বিশ্রাম নিন ঠাকুর মশাই। আমার দেওয়া ওষুধে কাজ হয়েছে। আপনার শরীরও এখন দুর্বল। এই পরিস্থিতিতে এতক্ষণ জেগে থাকা কিন্তু ঠিক নয়। আমি সুস্থ আছি কবরেজ মশাই, আপনি আমার জন্য চিন্তিত হবেন না। নিজের ভেতরে চলতে থাকা আশঙ্কাকে লুকিয়ে শান্ত গলায় উত্তর দেয় প্রহ্লাদ। গত কয়েকদিনে অন্নদারূপী দেবী শক্তির আবির্ভাব যেমন তাকে আশ্বস্ত করেছে, ঠিক সেই রকমই আরও কিছু বিষয় তাকে চিন্তিত করে তুলেছে। সেদিন রাতে রায়দিঘির যে অজ্ঞাত আততায়ী তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল, সেই রয়েছে আশঙ্কার কেন্দ্রবিন্দুতে। কমলের কাঁধের আঘাত তেমন গুরুতর কিছু নয়। তীর চামড়া ভেদ করে মাংসে খুব বেশি ঢুকতে পারেনি। অনেক দূর থেকে ছোঁড়া হয়েছে বলেই হয়তো তার মারণ ক্ষমতা কম হয়ে পড়েছিল, কিন্তু তবু সে তীর যে চালিয়েছিল তার লক্ষ্যভেদ করার ক্ষমতা যে কতটা অসাধারণ, সেইটা ভেবেই মনে মনে চিন্তিত হলো প্রহ্লাদ। তার উপর তীরের ফলার গড়ন দেখেই বোঝা যায়
যে সেইটা এই গড়ের কামার শালেই তৈরি। তার মানে শুধু সেই জলদারব নয়, এর পেছনে গড়ের লোকেদের ষড়যন্ত্রও রয়েছে। সেক্ষেত্রে রাজকর্মচারীদের মধ্যে বিশ্বাসভাজন কারা, কামালের অনুপস্থিতিতে তা নির্ধারণ করা অসম্ভব। তার উপর কাল রাতের আরও একটি খবর তার কপালের চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কামালের অনুপস্থিতিতে ঢালিদের নেতৃত্ব এখন গোবিন্দের হাতে। সেই গ্রামবাসীদের নিরাপত্তার কারণের কথা ভেবেই গত সন্ধেবেলা বেশ কিছু ঢালিকে রায়দিঘির তীর বরাবর পাহারায় লাগিয়েছিল। রাতের বেলায় খাবার সময় দেখা যায় তাদের মধ্যে একজন নিখোঁজ। আজ ভোরে তার আধ খাওয়া মৃতদেহটা পাওয়া গিয়েছে দিঘির পশ্চিমে। সেবাসারি মরণের আগে প্রাণপণে একটা গাছের শিকড় ধরে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিল। তার মৃতদেহ সেইখানেই পাওয়া গিয়েছে আজ ভোরে। শরীরের ওপরের অংশে কোনো আঘাত নেই, কিন্তু কোমরের তলা থেকে বাকিটা পরিষ্কার ছিঁড়ে নিয়ে গিয়েছে সেই দিঘির জলদানব। তাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। দিঘির তলায় লুকিয়ে থাকা পশুর সাহস বেড়েই চলেছে। পূর্ণিমা ছাড়া অন্য রাত্রে পরপর দুবার আক্রমণ এইটাই প্রমাণ করে। এই জন্তুটির বিষয়ে একমাত্র যে ব্যক্তি কিছু জানলেও জানতে পারতেন, সেই বসন্ত রায় এখন আর ইহলোকে নেই। মরিয়া হয়েই রাঘব হালদারকে সে জিজ্ঞাসা করল, আচ্ছা কবরেজ মশাই, রাজা বসন্ত রায় কখনো পরগুস্তর ব্যাপারে আপনাদের কিছু বলেননি? উনি তো অনেক আগে থেকেই এ অঞ্চলে ছিলেন। না ঠাকুর মশাই, বসন্ত রায়ের সময়ের কথা আমি কিছুই বলতে পারবো না। আমি মহারাজের যশোর রাজবাড়ির কর্মচারী ছিলাম। এইখানে আমার আসা এই প্রথম। তবে একটু থেমে কি একটা কথা যেন মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল রাঘব হালদার। আমি যখন যশোর রাজবাড়িতে ছিলাম ঠাকুর মশাই, তখন বসন্ত রায় মশাই এই অঞ্চলের এক কালী সাধকের ছেলেকে যশোর রাজসভায় মন্ত্রী পদে নিয়োগ করেছিলেন। রায়গড়ের যুদ্ধের পর সেই ছেলেটি যশোরের একমাত্র মানুষ যে মহারাজের মুখের উপর বলে বসে যে তিনি যা করেছেন তা অন্যায়। সে মহারাজের সার্বভৌমত্বের দাবিও অগ্রাহ্য করে। মহারাজ তাকে হয়তো বন্দী করতেন, কিন্তু তার আগেই সে যশোর ছেড়ে তার নিজ বাসভূমি কালীক্ষেত্রে চলে যায়। আর কালীক্ষেত্রের চারিদিকে যে ঘন বনাঞ্চল আছে, সেখানে কেউ লুকোলে তাকে খুঁজে বার করা শিবেরও অসাধ্য। কি নাম সেই সাধক পুত্রের? আগে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। শুনেছি সেও এখন কালীক্ষেত্রে সাধন ভজনে মন দিয়েছে। রাঘব হালদারের কাছে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই প্রহ্লাদ মনে মনে ঠিক করে নিয়েছিল যে তাকে এই ব্যক্তির সঙ্গে দেখা করতেই হবে। পরগুস্তর ব্যাপারে একমাত্র যদি কেউ সঠিকভাবে কোনো খবর দিতে পারে তবে এই সে। কিন্তু এই যুবক লক্ষ্মীকান্ত মহারাজ প্রতাপাদিত্যের বিরাগ ভাজন হয়েছেন। ঢাকঢোল পিটিয়ে কালীক্ষেত্রে তাকে খুঁজতে যাওয়ায় এই যুবকের বিপদের সম্ভাবনা। প্রতাপাদিত্যের নিয়োজিত এক ব্রাহ্মণ নিষাদ তার খোঁজ করছে জানা গেলে তার দেখা না পাওয়ার সম্ভাবনাও প্রবল। সেদিন রাতে খালে জোয়ার আসার আগেই গড়ের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল প্রহ্লাদ। রাতের জ্যোৎস্না মেঘের আড়ালে মুখটা লুকোনোর সুবিধেই হলো তার। গড়ের প্রহরীদের এড়িয়ে ছায়ার সাথে নিজেকে মিশিয়ে ধীরে ধীরে গ্রামের পথে নেমে এলো সে। আর তখনই অন্য লোকটাকে দেখতে পেল। ঠিক তার উল্টো দিকের একটা ঝাঁকড়া পাকুড় গাছের নিচ থেকে বেরিয়ে একটা ছায়ামূর্তি খুব দ্রুত গতিতে
ঘাটের দিকে এগিয়ে চলে গেল। তার চলার ধরন দেখেই পরিচয় বুঝতে পারল প্রহ্লাদ। সেই ছায়ার মালিক আর কেউ নয়, পেদ্রো আলমিরা। একাদশীর রাতের জোয়ারে একা একা ডিঙি বাইতে বাইতে কয়েকটা কথা ভাবছিল প্রহ্লাদ। মহারাজ বিক্রমাদিত্যের পর ভিকাম রায় রাজ্যভার গ্রহণ করেন, অথচ মূল রাজ্য চালনার দায়িত্ব প্রতাপাদিত্য এবং বসন্ত রায়ের ওপরেই ন্যস্ত ছিল। পেদ্রো ছিল বসন্ত রায়ের অত্যন্ত বিশ্বাসভাজন যোদ্ধা, নইলে সে বসন্ত রায়ের ছেলের শিক্ষাগুরুর পদ পেত না। কিন্তু এরকম একজনকে মহারাজ প্রতাপাদিত্য রায়গড়ের যুদ্ধে বধ না করে জীবিত রেখে দিয়েছেন কেন? ব্যাপারটা প্রহ্লাদের কাছে রহস্যময় মনে হলো। এই সব নানা কথা ভাবতে ভাবতেই গঙ্গার বুকে জোয়ারের টানে যখন কালীক্ষেত্রের ঘাটে পৌঁছল প্রহ্লাদ, তখন ভোরের আকাশে সূর্য উঠতে অনেক দেরি। ঘাট থেকে কালীক্ষেত্রের সাধন পীঠের দূরত্ব কয়েক পা মাত্র, কিন্তু সমগ্র পথই ঘন জঙ্গলে আচ্ছাদিত। বসন্ত রায়ের সঙ্গে শেষবার সাক্ষাতের সময় সে কালীক্ষেত্রে এসেছিল, না হলে এই গহীন অন্ধকারে গঙ্গার তীরে এই ঘাট খুঁজে পাওয়াও তার পক্ষে অসাধ্য হতো। ঘাটে আরো কয়েকটি ডিঙির মাঝে নিজেরটিকে বেঁধে নিজের সাথে রাখা ঝোলা থেকে রক্তাম্বর বার করে প্রহ্লাদ পরে নিল। অল্প কিছু সময়ের চেষ্টাতেই তার চেহারা এক তন্ত্র সাধকের রূপ নিল। তারপর সে ঘাটে উঠে ধীর পায়ে মহাশক্তি পীঠের সাধন ক্ষেত্রের দিকে পা বাড়াল। কিন্তু খুব বেশি পথ চলতে হলো না তাকে। নিজের হাতে ধরা মশালের আলোয় যখন জঙ্গলের পথ দিয়ে সে এগোচ্ছে, তখনই একটা কাঠের তৈরি 2 হাত প্রমাণ লাঠি একটা ঝোপের ভেতর থেকে তার পা লক্ষ্য করে কেউ ছুঁড়ে দিল। সেই আঘাতে প্রহ্লাদ মাটিতে পড়ে যেতেই 4 জন লোক জঙ্গলের ভেতর থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল তার উপর। বিপদের গুরুত্ব বুঝতে পেরেই সাথে সাথে চেঁচিয়ে উঠল প্রহ্লাদ। তার চিৎকারে যেন এক মুহূর্তের জন্য থেমে গেল লোকগুলো। তারপরেই প্রহ্লাদের মাথার উপর নেমে এলো এক প্রচন্ড আঘাত। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রহ্লাদ। কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানে না সে, কিন্তু জ্ঞান ফিরে পেতে সে দেখল সে এক মাটির কুঁড়ে ঘরের ভেতর রয়েছে। সেই ঘরের কোনো জানলা নেই, শুধু একটি দরজা রয়েছে তার পায়ের দিকে। সেই দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে এক যুবক। ঘরের কোণে রাখা একটি মাত্র প্রদীপের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখ। স্মিত হাসি লেগে রয়েছে সেই মুখে। আমি আত্মারাম ব্রহ্মচারী টোলেই ছোটবেলা থেকে আছি। তার প্রায় সব শিষ্যই আমায় চেনে এবং আমিও প্রায় তাদের সবাইকেই চিনি। কিন্তু ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারলাম না, বলে উঠল সেই যুবক। প্রহ্লাদ সেই কথার উত্তর দেওয়ার বদলে জিজ্ঞাসা করল, আমি কোথায়? তার এই প্রশ্নে সজোরে হেসে ফেলল সেই যুবক। তারপর বলল, আপনি বোধহয় আত্মারাম ব্রহ্মচারীর একমাত্র শিষ্য যিনি তার আশ্রমের গর্ভগৃহে এই প্রথম এলেন। বাকি সবার প্রথম বেদ অধ্যয়ন কিন্তু এখানেই হয়। তার মিথ্যে ধরা পড়ে গিয়েছে বুঝতে পেরে চুপ করে সেই যুবকের দিকে তাকিয়ে রইল প্রহ্লাদ। তার মন বলছে, যার সন্ধানে এখানে আসা এই সে। আপনার ভাগ্য ভালো বলতে হবে। আপনি কাল রাতে যার মুখোমুখি হয়েছিলেন সেই শিবে ডাকাতের হাত থেকে খুব কম লোকই বেঁচে ফিরেছে আজ অবধি। তবে সেও আত্মারাম ব্রহ্মচারীর নাম জানে, তাই আপনাকে প্রাণে মারেনি। তা অত রাতে এই পথে কেন চলছিলেন? এখানকার বিপদ আপদ জানেন না? জানি, কিন্তু তাও একজনের সন্ধানে আমার এখানে আসা। এই কথায় সামনের যুবকটি যেন একটু সন্দিগ্ধ হয়ে জিজ্ঞেস করল, কোথা থেকে আসছেন আপনি?
আমি রাজা বসন্ত রায়ের পূর্ব পরিচিত এক ব্রাহ্মণ। এখন আসছি সরসুনো থেকে। আমি পরগুস্তর ব্যাপারে জানতে চাই, এবং যদি আমার কোনো ভুল না হয় তবে আপনি শ্রী লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। কিছুক্ষণ চুপ করে থেকে সম্মতিসূচক মাথা নাড়ায় সে। প্রশ্ন করে, আপনি কি প্রতাপাদিত্যের আদেশে আমায় খুঁজতে এসেছেন? না, আমি শুধু সত্যের সন্ধানেই এসেছি। আমি নিজে প্রতাপাদিত্যের অস্ত্রগুরু ছিলাম এক সময়। প্রয়োজন পড়লে সে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে মিথ্যে কথা বলতে পারে, সে আমি জানি। কূটনীতির কিছু ক্ষেত্রে তা প্রয়োজনীয়, কিন্তু এখন যদি প্রতাপাদিত্যর কারণে তাঁরই প্রজা বিপন্ন হয় তবে তাঁর বিধান করা অবশ্য কর্তব্য। কিছুক্ষণ চুপ করে প্রহ্লাদের কথা শুনল লক্ষ্মীকান্ত। তারপর বলে উঠল, ঠাকুরমশাই, আমি সাবর্ণ বংশীয় ব্রাহ্মণ সন্তান। আমার পিতা শ্রী কামদেব ব্রহ্মচারী। আমার পূর্বপুরুষ ঋষি বেদ গর্ভ মহারাজ আদিসুরের আমন্ত্রণে বঙ্গদেশে আসেন। আমি এই উপবিত স্পর্শ করে আপনাকে বলছি, আপনার মহারাজ প্রতাপাদিত্য এক আত্মীয়ঘাতী নিষ্ঠুর দাম্ভিক শাসক। রাজ ক্ষমতা যখন প্রজা মঙ্গলের পরিবর্তে নিজ দম্ভের আকর হয়ে দাঁড়ায়, তখন সেই রাজ্য অবশ্য পরিত্যাজ্য। জানবেন, সেই কারণেই প্রতাপাদিত্য যখন আমার পিতৃসম বসন্ত রায়কে হত্যা করে নিজেকে সার্বভৌম রাজা ঘোষণা করেন, যখন তিনি যজ্ঞে উপস্থিত ব্রাহ্মণদের বাধ্য করেন তাকে দেবতা বলে তার উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করতে, তখনই আমি রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে যশোর ত্যাগ করি। যে ব্যক্তি নিজ দম্ভে অন্নদাতা প্রজাকে বাস্তুচ্যুত করে এক বিপদসংকুল স্থানে এসে থাকতে বাধ্য করে, তার উপর দেবতার অভিশাপ নেমে আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র। একটু থেমে লক্ষ্মীকান্ত প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, আপনি বোধ করি এখনো জানেন না সেদিন রায়গড়ে কি হয়েছিল? প্রতাপাদিত্য আমাকে কি ঘটেছিল তার ব্যাখ্যা দিয়েছেন। সত্যের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না ঠাকুরমশাই। এই কথা বলে কিছুক্ষণ চুপ করে থাকে সেই যুবক। প্রহ্লাদ বুঝতে পারে বসন্ত রায়ের মৃত্যুতে অত্যন্ত গভীর এক শূন্যস্থান তৈরি হয়েছে এর জীবনে। এখানে আসার আগেই প্রহ্লাদ জানতে পেরেছিল যে বসন্ত রায় লক্ষ্মীকান্তকে প্রতাপের মতোই স্নেহ করতেন, এবং সেই জন্যই তাকে যশোরে নিয়ে গিয়েছিলেন। মূলত লক্ষ্মীকান্ত এবং বসন্ত রায়ের মিলিত প্রচেষ্টার ফলেই যশোরের শ্রীবৃদ্ধি। আমার সঙ্গে আসুন ঠাকুরমশাই। এই বলে লক্ষ্মীকান্ত প্রহ্লাদকে সেই ঘরের বাইরে আসার দিকে নির্দেশ করলেন। ঘর থেকে বাইরে আসতেই প্রহ্লাদ বুঝল এই ঘরটি খুব সম্ভবত মাটির নিচে, কারণ ঘরের দরজার বাইরেই একটা সিঁড়ি উঠে গিয়েছে ওপরের দিকে। সেই সিঁড়ির ওপর থেকে এক ফালি সূর্যের আলো যেন দেখা যাচ্ছে। সেই গর্ভগৃহ থেকে প্রহ্লাদ বেরিয়ে এলে পর লক্ষ্মীকান্ত তার উদ্দেশ্যে বলল, পূব আকাশে দেখুন ঠাকুরমশাই, সূর্য উঠছে, অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। আপনার মনের অন্ধকার দূর করার সময় এসে গেছে। এই বলে সে নিজের দক্ষিণ দিকে প্রহ্লাদের দৃষ্টি আকর্ষণ করে বলল, ঠাকুরমশাই, এই যে পুকুরটি আপনি দেখতে পাচ্ছেন, এখানেই সতীর দক্ষিণ পদের বুড়ো আঙুল পড়েছিল। সেই মহাজাগতিক আবির্ভাবেই এই ভূমি পুণ্যভূমি 51 সতীপীঠের এক সতীপীঠ। সেই দেহখণ্ডকে গর্ভগৃহে রেখেই কালীক্ষেত্রের প্রাচীন মন্দিরকে আবার নতুন রূপে বানিয়েছিলেন বসন্ত রায়, যাতে দেবীর সেই প্রচণ্ড শক্তির আধার হয়ে উঠতে পারে এই স্থান। ঠাকুরমশাই, যে দানবীয় শক্তি আজ বেহুলার ঘাটের অধিবাসীদের প্রাণ সংশয়ের কারণ হয়ে উঠেছে, জানবেন সেও এরকম এক মহাজাগতিক ঘটনার অভিঘাতেই ওই অঞ্চলে এসে আটকে পড়েছে। এতে তার কোনো দোষ নেই ঠাকুরমশাই। আপনার কথা ঠিক বুঝলাম না লক্ষ্মীকান্ত মহাশয়। তাহলে শুনুন, আজ থেকে 22 বছর আগে সমগ্র বঙ্গের তট অঞ্চল এক ভয়ানক সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়।
প্রায় 2 প্রহর জুড়ে 25-30 হাত উঁচু সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ে বাংলার উপকূলে। সমুদ্র নিকটবর্তী বাকলা রাজ্যে সেই ঝড়ে প্রায় 2 লক্ষ লোকের মৃত্যু ঘটে। সেই ঝড়ের প্রচণ্ড অভিঘাতে বাংলার মানচিত্র চিরতরে পরিবর্তিত হয়ে যায়। আর এই ঝড়ের ধাক্কাতেই সমুদ্রের কোন গহীন অঞ্চল থেকে সুন্দরবনের বেহুলার ঘাট অংশে এসে আটকে পড়ে যায় এই বিচিত্র প্রাণীটি, যাকে আপনারা পরগুস্ত নামে জানেন। বসন্ত রায় যখন বিক্রমাদিত্যের থেকে এই অঞ্চলের শাসনভার গ্রহণ করে কালীক্ষেত্রের মন্দির পুনর্নির্মাণে ব্রতী হন, তখন তাকেও এই প্রাণীর জন্য বহু বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। প্রায় প্রতিদিনই কিছু শ্রমিক সেই ভয়ঙ্করের শিকারে পরিণত হতে থাকে। এরকমই এক রাতে বসন্ত রায় দেবীর স্বপ্নাদেশ পান যে তিনি যেন ওই পশুকে প্রলোভনের দ্বারা কালীক্ষেত্রের দক্ষিণে যে গহীন বনাঞ্চল আছে সেখানে এক দিঘি খনন করে আবদ্ধ করেন। রাজা সেই মতোই করেছিলেন, এবং যাতে ওই প্রাণীর থেকে কারোর কোনো অনিষ্ট না হয় সেই জন্যই ওই দিঘির পাড়ে গড় তৈরির কাজ শুরু করেন। এমনকি ঠাকুরমশাই ওই পশুর প্রতিপালনের জন্য তিনি এক বিশেষভাবে প্রশিক্ষিত কর্মচারীকেও নিয়োগ করেছিলেন। এই জগতের অন্যান্য প্রাণীকুলের মতো এই ভয়ঙ্কর পশুও মায়েরই সন্তান। মায়ের লীলাতেই সে নিজ বাস্তুচ্যুত হয়ে বসন্ত রায়ের আশ্রিত হয়েছিল। আবার মায়ের লীলাতেই আজ প্রতাপাদিত্যের শাসনকালে সে মায়ের সর্বসংহারী খড়গের রূপ ধারণ করেছে। আপনি তার বিনাশের চিন্তা মন থেকে মুছে ফেলুন ঠাকুরমশাই। স্বয়ং দেবী আদ্যাশক্তি যার অধীশ্বরী, তাকে পরাস্ত করা মানুষের অসাধ্য। পরগুস্তের উৎপত্তির এই কাহিনী শুনে বিহ্বল হয়ে পড়ে প্রহ্লাদ। উপায়ান্তর না দেখে সে প্রশ্ন করে, তাহলে উপায়? প্রহ্লাদের প্রশ্নে সজোরে হেসে ওঠে লক্ষ্মীকান্ত। আপনি সেই মায়ের স্থানেই আছেন এখন ঠাকুরমশাই, আর আপনি কিনা আমার মতো এক তুচ্ছ সাধককে প্রশ্ন করছেন। যিনি সারা জগতের সমস্ত প্রশ্নের আধার, তাকে জিজ্ঞেস করুন না। লক্ষ্মীকান্তের কথার মানে বুঝতে অসুবিধে হয় না প্রহ্লাদের। এখন উষাকালের ব্রাহ্ম মুহূর্ত। কালীক্ষেত্রের দেবীর কাছে যাচনা করলে কেউ খালি হাতে ফেরে না, আর সেও তো দেবীর কৃপার ফলেই আজ জীবিত। লক্ষ্মীকান্তের নির্দেশ মতো মন্দির সংলগ্ন কুণ্ডে স্নান করে নিজেকে শুচি করে নেয় প্রহ্লাদ। তারপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেবী মূর্তির সামনে ধ্যানে আবিষ্ট হয়। কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখে জেগে ওঠে এক অনাবিল শান্তির ভাব। মন্দিরের গর্ভগৃহ থেকে যখন প্রহ্লাদ বেরিয়ে এসে লক্ষ্মীকান্তর মুখোমুখি হয়, তখন সূর্য বেশ খানিকটা ওপরে। লক্ষ্মীকান্ত তাকে কোনো প্রশ্ন না করে ঘাট পর্যন্ত ছেড়ে আসার কথা জানায়। দুজনে ঘাটে পৌঁছলে সামনের জলরাশির দিকে নির্দেশ করে সে বলে ওঠে, মা গঙ্গার গতি ধীরে ধীরে কমে আসছে ঠাকুরমশাই। মা এখন আর এই পথে প্রবাহিত হতে চান না। এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত। আমি মা কালীর কাছে প্রাণপণে প্রার্থনা করব যে বাংলার সাধারণ মানুষের জীবনে যেন শান্তি বজায় থাকে। মহারাজ প্রতাপাদিত্যের আর কোনো হঠকারী পদক্ষেপের বোঝা যেন তাঁদের জীবনকে অতিষ্ঠ না করে। তাই হোক বলে ঘাট থেকে ডিঙি ছেড়ে দেয় প্রহ্লাদ। এখন তাকে যথাসম্ভব দ্রুত বেহুলার ঘাটে ফিরতে হবে। গঙ্গা থেকে চড়িয়াল খালের ভেতরে বাঁক নিয়ে ঠিক যে পথে সে প্রথম দিন এসেছিল সেই পথ আবার নিল সে। সেই পথেই এসে পৌঁছল সেই ঘাটপাড়ানির দপ্তরে, যেখানে সে প্রথম দিন পেদ্রোকে দেখতে পেয়েছিল। ঘাটের কাঠে ডিঙিটা বেঁধে চুপিসারে দপ্তরের ঘরে উঠে এলো প্রহ্লাদ। ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ। জানলার ভেতর উকি মেরেই সে বুঝল বেশ কিছুদিন ধরে এখানে কেউ থাকে না। তবে পেদ্রোর খোঁজ পেতে বেশি বেগ পেতে হলো না প্রহ্লাদকে।
শেষ বিকেলের দিকে শোষণুর ঘাটে ডিঙি ভিড়িয়ে যখন সে গড়ের দিকে এগোচ্ছে, তখনই গ্রামের মাঝে বটতলার কাছেই পিদ্রুকে দেখতে পেল সে। আরে পিদ্রু কর্তা যে, আপনি এদিকে কি মনে করে আজ? একটা বেশ বড় থলে হাতে নিয়ে হাঁটছিল পিদ্রু আলমিরা। পেছন থেকে ডাক শুনে থমকে দাঁড়ালো সে। অল্প হেসে বলল, তুমি সেই পাগল মানুষ, হ্যাঁ? তুমি পারগোস্ত মারার প্রস্তুতি করিতেছ জানিলাম, হ্যাঁ? কর্তা, আমি নিমিত্ত মাত্র। শয়তানকে তার শাস্তি দেওয়ার জন্য যদি ঈশ্বর আমায় যোগ্য মনে করেন, তাহলে তাই হবে। ঠিক বলিয়াছ, যে শয়তান সে শাস্তি পাইবে। আমি আসিয়াছিলাম আমার রসদ আর বেতন লইতে, এখন আবার ঘাটে ফিরিয়া যাইব। ঠিক আছে কর্তা, আপনি ঘাট সামলান, আমি দেখি আর কি করা যায়। পরগস্তকে কি করে মারিবে কিছু ভাবিয়াছ? পিদ্রুর প্রশ্ন করার ধরনটা ভালো লাগলো না প্রহ্লাদের। তার চোখের চাহনিতেও এমন কিছু ছিল যা প্রহ্লাদের ষষ্ঠ ইন্দ্রিয়কে সাবধান করে তুলল। পিদ্রুকে সেটা বুঝতে না দিয়ে স্বাভাবিক স্বরেই সে বলল, ঘাটের ধারে তীর ধনুক নিয়ে লোক রাখবে। জানোয়ারটা মাথা তুললেই ঝাঁকে ঝাঁকে তীর তাকে বিদ্ধ করবে, যাতে সে আর কখনোই জল ছেড়ে উঠতে না পারে। কি বললেন কথা? কিছুই বুঝলাম না যে। বলিলাম তোমার বুদ্ধি আছে, আশা করি তোমরা সফল হইবে। এই বলে সে ধীর পায়ে গায়ের সীমানার দিকে এগিয়ে চলল। গড়ে পৌঁছে প্রথমেই খোঁজা কামালের ঘরে ঢুকল সে। দেখল কামাল এখনো বিছানাতেই শুয়ে রয়েছে, তবে বেশ কিছুটা ভালো দেখাচ্ছে তাকে। এখন কেমন বোধ করছো কমল মিয়া? এইটুকু খোঁচায় জান যাইব না ঠাকুর। শুধু যে বেটা তীর ছুটছিল, হ্যাঁ রে, একবার হাতের কাছে পাইলে মনে শান্তি পাইতাম। পূর্ণিমা রাতে কি করবা কিছু ভাবছো? কামালের প্রশ্নের সরাসরি জবাব দিল না প্রহ্লাদ। পরগুস্তর চামড়া বাইরে থেকে ভেদ করা অসম্ভব। একমাত্র উপায় তাকে ভিতর থেকে কোনোভাবে জখম করে দুর্বল করা। যতক্ষণ ওই পশু তার সর্বশক্তিতে আমাদের উপর ঝাঁপাতে পারবে, ততক্ষণ তাকে বশ করা অসম্ভব। আচ্ছা, তোমাদের এই গড়ে কামারশালা আছে তো? প্রহ্লাদের কথা শুনতে শুনতেই বিছানায় উঠে বসেছিল কামাল। তার চোখ ঝিলিক দিয়ে উঠল ঠাকুরের ইঙ্গিত বুঝতে পেরে। সে তখনই এক ঢালিকে ঘরের ভেতরে ডেকে হুকুম দিল যেন ঠাকুরকে সে তক্ষুনি কামারশালে নিয়ে যায়। ঠাকুরের আর যা যা দরকার কোনো কিছু যেন অভাব না হয়, সেই নির্দেশও দিয়ে দিল। আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। সব রকমের প্রস্তুতি থাকলেও এই ঘোর বর্ষা চিন্তার ভাঁজ ফেলল প্রহ্লাদের কপালে। তার সমস্ত প্রস্তুতি ব্যর্থ করার জন্য এই বৃষ্টি যথেষ্ট। পরগুস্তের আক্রমণ থেকে এই অঞ্চলের বাসিন্দাদের রক্ষা করার একটাই পথ খুঁজে পেয়েছে সে অনেক ভেবেচিন্তে। কিন্তু তার আসল পরিকল্পনার কথা কামাল খোঁজার কাছেও প্রকাশ করেনি। কামাল আজ একদম সুস্থ হয়ে উঠেছে। তাকে দেখলে বোঝার উপায় নেই যে কিছুদিন আগেও কি ঘোরতর প্রাণ সংশয় হয়েছিল তার। সকাল থেকেই নিজের সেরা ঢালিদের আর তীরন্দাজদের গড়ের মাঠে প্রস্তুত করে চলেছে সে। প্রস্তুতি চলেছে আজ রাতের এই মুহূর্তের জন্যই। প্রহ্লাদের পরিকল্পনা মতো জেলেপাড়ার দিঘির পাড়ে মোতায়েন করেছে কামাল। তাদের সঙ্গে রয়েছে একটা 30 হাত উঁচু জাল
যেটা দুই দিকে প্রায় 100 হাত বিস্তৃত। জেলেদের ফেলে যাওয়া জালের টুকরো জুড়ে জুড়ে এই জাল তৈরি হয়েছে গোবিন্দ ঢালির তত্ত্বাবধানে। সেই জালের দুই প্রান্তে দড়ি খাটানো হয়েছে বেশ কয়েকটা গাছের উপর দিয়ে, আর সেই দড়ির প্রান্ত ধরে অপেক্ষায় রয়েছে আরো 10 জন ঢালি। তাদের কাজ প্রহ্লাদের ইঙ্গিত পাওয়া মাত্রই দড়ি ধরে টান দিয়ে কয়েকটা গাছের কাণ্ডে সেই জালটিকে বেঁধে ফেলা, যাতে সেই ভয়ঙ্কর পশুর দিঘিতে ফেরার পথ বন্ধ হয়ে যায়। জেলে পাড়ার যে কয়েক ঘর বাসিন্দা তখনও গ্রাম ছেড়ে পালিয়ে যায়নি, তাদের সবাইকে আজ রাতের জন্য গড়ের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিত্যক্ত ঘরগুলোতে মেঘে ঢাকা ছায়ায় লুকিয়ে রয়েছে সরকি হাতে খোঁজা কামাল ও তার তীরন্দাজ বাহিনী। আর প্রহ্লাদ জেলে পাড়ার ঠিক মাঝামাঝি একটা বট গাছের তলায় একা বসে রয়েছে সে আজ। তার কোলে একটা শিশু, কিন্তু একটু লক্ষ্য করলেই অবশ্য বোঝা যায় যে সেটি আসল শিশু নয়, একটি পুতুল মাত্র। কিন্তু পরম যত্নে সেই পুতুলটাকেই আঁকড়ে ধরে রয়েছে প্রহ্লাদ। রাতের প্রথম প্রহর শেষ হওয়ার পরেই বৃষ্টির বেগ যেন আরো বেশ কিছুটা বেড়ে উঠল। তার সঙ্গেই বাড়ল বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জন। এই পরিস্থিতিতে তাদের পরিকল্পনা কাজ করবে কিনা যখন ভাবছে প্রহ্লাদ, তখনই বৃষ্টির শব্দ ভেদ করে তার সজাগ কানে ভেসে আসে রাতচরা পাখির ডাক। এই ডাক আসছে দিঘির ধার থেকে। এর অর্থ এতদিনের শিকারী আজ শিকার হওয়ার জন্য জল ছেড়ে ডাঙায় উঠছে। নিজের কোমর থেকে একটা ছোট্ট বাঁশি বার করে আনলো প্রহ্লাদ। তাতে হালকা ফুঁ দিতেই সেটা থেকে বেরিয়ে এলো অবিকল বাচ্চার কান্নার শব্দ। অন্ধকার বর্ষা ভেজা রাতে সেই শব্দ যেন অবশ্যম্ভাবী সংঘর্ষের ঘোষক হয়ে উঠল। দিঘির দিকে চোখ রেখে বসে থাকা প্রহ্লাদ স্পষ্ট দেখতে পেল জানোয়ারটাকে। ধীরে ধীরে বুকে হেঁটে সে এগিয়ে আসছে তাঁরই দিকে, নিশ্চিত শিকারের লালসায়। জন্তুটার মাথার উপর জেগে রয়েছে সবুজ আলোর শিখি। একবার সেই আলোর দিকে চোখ পড়তেই সেই আলোকে যেন খুব মায়াময় লাগে প্রহ্লাদের। সেই আলোর দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করতে থাকে তার। নিজের শরীরে এক অদ্ভুত আরাম বোধ করে প্রহ্লাদ। তার যেন খুব ঘুম পাচ্ছে ওই আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে। চোখের পাতা ভারী হয়ে আসছে, যেন বুঝে আসছে এক নিশ্চিন্ত ঘুমে। কারুর হঠাৎ চিৎকারে চমক ভাঙতেই ভয়ে যেন আকুল হয়ে উঠল প্রহ্লাদ। জানোয়ারটা তার প্রায় পায়ের কাছাকাছি এসে পড়েছে। আর এক মুহূর্ত দেরি না করে পুতুলটাকে কোলে নিয়ে পেছন দিকে পালাতে শুরু করলো সে পাগলের মতো। জন্তুটাও নিজের সম্মোহিত শিকারকে হঠাৎ পালাতে দেখে দ্রুত বেগে ধাওয়া করে এলো। তার বিশাল আক্রমণকারীর সাথে দৌড়ে বেশি দূর পালানো যাবে না বুঝতে পেরেই কিনা কে জানে, প্রহ্লাদ তার হাতের পুতুলটাকে ছুঁড়ে দিল সরীসৃপটার দিকে। সাথে সাথে আরো একবার শোনা গেল বাচ্চার কান্নার শব্দ। শিকারটা এত সহজে পেয়ে যাওয়ার আনন্দেই যেন লাফিয়ে উঠে পুতুলটাকে কামড়ে ধরে সেই দানব। কিন্তু কামড়টা বসানোর সাথে সাথেই এক পাশবিক আর্তনাদ বৃষ্টির শব্দকে ছাপিয়ে গেল। পুতুলের শরীরটা তার ধারালো দাঁতের চাপে তখন ফেটে গিয়েছে। তার মধ্যে থেকে বেরিয়ে এসেছে 4টে কাঁটাওয়ালা গোলক, যেগুলো এখন বড়শির মতো গেঁথে গিয়েছে তার মুখে আর গলায়। সে না পারছে সেই গোলকগুলোকে গিলে ফেলতে, না পারছে সেগুলোকে উগড়ে দিতে। সেই ভয়ঙ্কর আর্তনাদের সাথে সাথেই জেলে পাড়ার খালি ঘর থেকে হাতে লাঠি, সরকি, তলোয়ার নিয়ে বেরিয়ে এলো
খোঁজা কামাল ও তার জোনা 25 ঢালি। জানোয়ারটা তাদের আসতে দেখে প্রচণ্ড যন্ত্রণায় আর নিষ্ফল রাগে সে তার ল্যাজটাকে আছড়ে ফেলল একজন সৈনিকের ওপর। সেই আঘাতে অন্তত 10 হাত দূরে ছিটকে পড়ল তার শরীরটা। পরের আঘাত হানার জন্য লেজ তোলার আগেই আবার যন্ত্রণায় চিৎকার করে উঠল জানোয়ারটা, কারণ কামালের হাতে থাকা সড়কিটা ততক্ষণে আঘাত করেছে তার ডান দিকের অন্ধ হয়ে যাওয়া চোখে। পুরনো ক্ষতের জায়গায় আবার আহত হয়ে আর মুখের মধ্যে প্রবল কাঁটার আঘাতে পাগলের মতো লাফিয়ে উঠল সেই দানব। পিছনের পায়ে ভর দিয়ে সামনের দুটি নখযুক্ত হাতে সে ফালা ফালা করে দিতে চাইল তার আততায়ীদের। তারপরেই পেছনে ঘুরে দ্রুত গতিতে পালাতে থাকে সে। তার সেই বিশাল শরীরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারোর ছিল না, কিন্তু দিঘির পাড়ে পৌঁছেও আবার সে ব্যর্থ হলো তার চেনা জলাভূমির আশ্রয়ে ফিরে যেতে। সেইখানেও তখন জালের প্রাচীর উঠে দাঁড়িয়েছে। দিঘিতে ফেরার পথ তার বন্ধ। প্রাণীটি যখন এইভাবে দাপাদাপি করে বেড়াচ্ছে, ততক্ষণে নিজেকে সামলে নিয়ে আর একটা সড়কি নিয়ে কামালের পাশে এসে দাঁড়িয়েছে প্রহ্লাদ। ঠিক যেমনটা তারা আন্দাজ করেছিল সেইটাই হলো। দিঘিতে ফেরার পথ না পেয়ে জন্তুটা আবার এই দিকেই ছুটে আসতে লাগলো পালাবার পথ খুঁজতে। জন্তুটা যখন তাদের থেকে মাত্র 20 গজ দূরে, তখনই এমন একটা ব্যাপার ঘটল যার জন্য প্রহ্লাদ কিছুটা হলেও প্রস্তুত ছিল। অন্ধকার চিরে দুখানা তীর হঠাৎ ভেসে এলো মৃত্যু বাণের মতো। দুজন সৈনিক সাথে সাথে বসে পড়ল মাটিতে। তাদের একজনের বুকে আর অন্যজনের গলায় এসে বিঁধেছে সেই তীর। আর সঙ্গে সঙ্গে এক কালো পোশাক পরা লোক ঝাঁপিয়ে পড়ল কামালের ওপর। প্রহ্লাদ কামালকে বাঁচাতে এগিয়ে যেতেই সেই কালো পোশাকের লোকটা এক লাফে উঠে দাঁড়ালো। তার 2 হাতে দুটো খোলা তলোয়ার। তাই দিয়েই সে এক হাতে লড়তে লাগলো কামাল আর প্রহ্লাদের সঙ্গে। অস্ত্রের ঝঙ্কার ছাপিয়ে এক সাপের মতো গলা থেকে ভেসে এলো কয়েকটা শব্দ। কে কে নরকে যাইতে চাও তারা আগাই আসো। পেদ্রো, পেদ্রো। মনে মনে একটু হলেও খুশি হলো প্রহ্লাদ। ঠিক যেরকম সে আন্দাজ করেছিল সেই রকমই হতে চলেছে। চোখের কোণ দিয়ে প্রহ্লাদ দেখতে পায় যে কামালের বাকি সৈন্যরা পরগস্তকে আটকে রাখতে পারছে না। জন্তুটা তাদের তৈরি সীমা ভেদ করে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। আহত বলেই হয়তো এখনো পালাতে পারেনি। কামাল সেই দৃশ্য দেখে সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা পেদ্রোর দিকে নিজের হাতে সড়কি চালিয়ে পথ খুঁজে নেওয়ার চেষ্টা করতেই পেদ্রোর বাঁ হাতের তলোয়ার সেই সড়কির ফলাকে ঠেলে সরিয়ে ডান হাত দিয়ে কামালের ওপরই আক্রমণ করে বসল। কোনো রকমে সেই আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে গর্জে উঠল খোঁজা কামাল। তার আদেশের সাথে সাথেই কামালের থেকে কয়েক পা পেছনে দাঁড়িয়ে থাকা গোবিন্দ তার হাতে সড়কিটা ছুঁড়ে মারল পেদ্রোর বুক লক্ষ্য করে। এইবার আর থামাতে পারল না পর্তুগিজ। তার শরীরে গেঁথে গেল অস্ত্রের ফলা। বুক ফাটা আর্তনাদ করে সেখানেই বসে পড়ল পেদ্রো। আকাশের দিকে তাকিয়ে নিজের ভাষায় সে চিৎকার করে উঠল, Oh Dieu me pardon! Oh Dieu me pardon! কিন্তু ততক্ষণে প্রহ্লাদের উদ্দেশ্য সফল হয়ে গিয়েছে। সৈন্যরা যখন পেদ্রোর ঝটিকা আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল, তখনই সবাইকে পেছনে ফেলে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে সেই প্রাণী। এই পুরো সময়টাই প্রায় দর্শকের ভূমিকায় ছিল প্রহ্লাদ। সে স্পষ্ট দেখতে পেয়েছে যে পরগস্তের মনির আলো জেলে পাড়া থেকে পার করে শোষণর খালের দিকে এগিয়ে গেছে ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে। অন্যান্য সৈনিকদের থেকে নির্দেশ নিয়ে সেই খালের ধারে পৌঁছে কামাল দেখতে পেল একটা সবুজ আলোর বিন্দু খাল বেয়ে জলের নিচ দিয়ে ধীরে ধীরে পশ্চিমে এগিয়ে যাচ্ছে। ভাটির টান তাকে ভাগীরথীর দিকে নিয়ে চলেছে। তুমি এইটা কি করলা ঠাকুর?
পরহুস্তারে হাতে পাইয়াও সাইডা দিলা। অহন আমি মহারাজের কাছে মুখ দেখামু কেমনে? প্রহ্লাদের কাছে এসে রাগে ফেটে পড়ল কামাল। আজকের এত প্রস্তুতি, এত পরিশ্রম সব নষ্ট হয়ে গেছে এই ব্রাহ্মণের নিশ্চেষ্ট থাকার ফলে। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে প্রহ্লাদ এইভাবে শেষ মুহূর্তে প্রাণীটিকে ছেড়ে দেবে। মহারাজের কাছে মুখ দেখানোর থেকেও জরুরি ঈশ্বরের সামনে নিজের মুখ রক্ষা করা কমল। আজ আমি সেটা করতে সমর্থ হয়েছি। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা কমলকে পেছনে ফেলে মৃত্যু পথযাত্রী পেদ্রোর সামনে ধীরে ধীরে এসে দাঁড়ায় প্রহ্লাদ। সে বুঝতে পেরেছে পেদ্রোই সেই কর্মচারী যার উপর পরগুস্তের দেখাশোনার ভার রেখেছিলেন বসন্ত রায়। সর্কির আঘাতের ফলে মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত বেরিয়ে আসছে তখন পেদ্রোর। তার মধ্যেই সে যেন নিজের ভাষায় কারোর নাম বিড়বিড় করে চলেছে। তার মুখের কাছে কান নিয়ে গিয়ে শোনার চেষ্টা করে প্রহ্লাদ। Dominio, Dominio ele, Vira Dominio Carvalho, Vira Dominio Carvalho, আসিবে, Carvalho আসিবে। নামটা শুনেই চমকে ওঠে প্রহ্লাদ। এ কার কথা বলছে পেদ্রো? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না সে। কার কথা বলছো পেদ্রো? তুমি তুমি ডোমানিও কারভালোকে কিভাবে চেনো? খুব কষ্টে শেষবারের মতো বাংলায় কয়েকটা কথা বলে ওঠে পেদ্রো। আমার ভাই ডোমিনিও কারভালো, সে আসবে সে আবার শোধ নিতে সে আসিবে। ডোমিনিও কারভালো আসবে। আরো কয়েকটি অস্ফুট শব্দ প্রহ্লাদের উদ্দেশ্যে বলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পেদ্রোর মৃতদেহের সামনে বসে দুর্দম জলদস্যু কারভালোর আগমনের নিশ্চিন্ত ভবিষ্যতের আতঙ্কে যেন প্রহ্লাদের সারা শরীর শিহরিত হয়ে ওঠে। স্পষ্ট হয়ে ওঠে কেন মহারাজ প্রতাপাদিত্য পেদ্রোকে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। এই ঘটনার প্রায় 4 মাস পরে মহারাজ প্রতাপাদিত্য একটি পত্র পান প্রহ্লাদের থেকে। যশোরেশ্বর প্রতাপাদিত্য মহারাজ সমীপেশু, আশা করি দেবীর অপার আশীর্বাদে আপনি এবং আপনার পরিবার কুশলে আছেন। মহারাজ আমাকে একটি অত্যন্ত গুরু দায়িত্ব দিয়েছিলেন এবং সেই প্রসঙ্গে গত 3 মাস ধরিয়া আপনার সীমান্ত প্রদেশে আর কোনো আধিদৈবিক বা আদি ভৌতিক পশুর উপদ্রব না ঘটায় আমি সেই কার্যে সফল হইয়াছি এই রূপ বোধ হয়। পরন্তু এই মৃগয়া পর্বের সমাপনের ঘটনা পর্বে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হই যা আমার বিবেককে পুনরায় সংশয়াপূর্ণ করিয়াছে। সেই বিষয়ে বলিবার আগে পরগুস্ত নামক অত্যাশ্চর্য পশুটির বিষয়ে আমার কিছু ধারণা আমি মহারাজের সমীপে রাখিতে চাই। মহারাজ অবগত আছেন যে অদ্য হইতে 12 বৎসর পূর্বে বঙ্গের সমুদ্র তট অঞ্চল সমূহ এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়। বিশ্বস্ত সূত্রে জানিয়াছি এই প্রাণীটিও সেই অভিঘাতেই
গভীর সমুদ্রের তলদেশ থেকে সুন্দরবনের এই বেহুলার ঘাট অঞ্চলে আসিয়া আটকা পড়িয়া যায়। আপনার খুল্লতা তো বসন্ত রায়, সম্ভবত উহার প্রতিপালনের জন্যই রায়দিঘির খনন করেন এবং তাঁর অধীনস্থ পর্তুগিজ হারমাদ পেদ্রো আলমেইদার ওপর দায়িত্ব দেন গোপনে পশুটিকে পালন করার। তার নামটিও সম্ভবত পেদ্রোর দেওয়া, কারণ হাবরি ভাষায় পোরগুস্তো এই কথাটির অর্থ হল ভালোবাসার জন। পশুটির মাথার উপর প্রজ্বলিত শিখাটি থেকে আমি এইরূপ ধারণা করিয়াছি যে পশুর বাস গভীর সমুদ্র তলে, কারণ সেই গহীন অতলে যেথায় সূর্যালোক বিরল হইয়া পড়ে সেখানকার কিছু মৎস্য প্রজাতিতে এইরূপ শিখি দেখিতে পাওয়া যায়। তাহারা সেই শিখি থেকে নির্গত আলোককে তাদের শিকারকে সম্মোহিত করিবার লক্ষ্যে ব্যবহার করিয়া থাকে। সেই রাত্রিতে আমরা কিভাবে পরগুস্তকে তাড়াইতে সফল হই এবং পেদ্রোর আক্রমণে কিভাবে আমরা তাকে বধ করতে অসফল হই তা নিশ্চয়ই আপনি চর মারফত জানিয়াছেন। আমার মনকে যে বিষয় সংশয়পূর্ণ করিয়াছে সেটি পেদ্রোর মৃত্যুকালীন বক্তব্য। মৃত্যুকে আপন করিবার আগের মুহূর্ত পর্যন্ত সে আপনাকে অভিসম্পাত দিয়া যায়, কারণ তাঁর জবানবন্দি অনুযায়ী আপনার পিতামহের শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন আপনি সর্বপ্রথম বসন্ত রায়ের জ্যেষ্ঠ পুত্র গোবিন্দকে আক্রমণ করে হত্যা করেন। তার পরিপ্রেক্ষিতেই আপনার খুল্লতার আপনার আক্রমণ হইতে নিজ পরিবারবর্গকে রক্ষার উদ্দেশ্যে আপনাকে প্রতি আক্রমণ করেন এবং আপনি তাকে হত্যা করেন। যদি মৃত্যু পথযাত্রী বিদেশির অভিযোগ তিলমাত্র সত্য হয় তবে আপনি শুধু স্বজন হত্যার পাপে দুষ্ট তাই নয়, গুরু প্রবঞ্চনা দোষেও দোষী। আমার বিবেকের দংশন ইহাই যে আপনাদের পারিবারিক কলহের যজ্ঞে আমার হস্তে একটি নিরপরাধ প্রাণীর অনিষ্ট ঘটিল, যে দৈব দুর্বিপাকে আপনার খুল্লতাতে আশ্রিত হইয়াছিল এবং উহার মৃত্যুর পর ক্ষুধার জ্বালায় মনুষ্য সংহারে বাধ্য হইয়াছিল। আশীর্বাদ দানে অপারগ শ্রী প্রহ্লাদ চন্দ্র বন্দ্যোপাধ্যায়।